আমি কমিউনিকেশন ম্যানেজার স্নিগ্ধা দে আছি আপনাদের সাথে ক্লাস কোঅর্ডিনেশনে। তো আমাদের আজকের ক্লাসটি পরিচালনা করবেন মিস্টার রেদওয়ান ফেরদৌস, ম্যানেজিং ডিরেক্টর অফ ফ্রন্টেক লিমিটেড। তো মিস্টার ফেরদৌস একজন পেশাদার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে প্রায় 10 বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি ফ্রন্টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি আইইই এর সিনিয়র মেম্বার এবং আইইবি এর লাইফ মেম্বার। তো বাংলাদেশে তারই প্রথম একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে আইওটি ডেভেলপমেন্ট বোর্ড। তিনি সেখানকার প্রতিষ্ঠাতা এবং সিইও। সেই সাথে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এসেছেন প্রায় 3টি আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় এবং 2016 সাল থেকে তিনি রোবোটিক্স, আইওটি এবং ফ্রন্টিয়ার টেকনোলজির বিষয়ে প্রায় 2000-এরও বেশি শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে এসেছেন এবং আইসিটি মন্ত্রণালয়ের অর্থায়নে কিন্তু তিনি জাপানেও প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায়ের আহ, প্রায় 200-টিরও বেশি সেমিনার, ওয়ার্কশপে কিনোট স্পিকার, লেকচারার হিসেবে যুক্ত ছিলেন। তো আমরা খুবই প্রাউড ফিল করছি আমাদের সাথে আজকে ট্রেনারকে পেয়ে। তিনি একজন লাইসেন্সড অ্যামেচার রেডিও অপারেটর। তো অনেক ভালো আমরা কিছু আজকে শিখতে যাচ্ছি তার কাছ থেকে। তিনি যেহেতু দীর্ঘদিন ধরে রোবোটিক্স, মেশিন লার্নিং এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস নিয়ে কাজ করছেন, এই ইন্ডাস্ট্রিতে তার অভিজ্ঞতা এবং শেখানোর একটি দারুণ দক্ষতা আছে। সেই সাথে শিক্ষার্থীদের জন্য সহজ এবং বাস্তবমুখী যেই টুলস বা হচ্ছে ট্রেনিং, হ্যান্ডস অন ট্রেনিং গুলো আছে সেগুলো তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে থাকে। তো আমরা আজকে দেরি করব না, যেহেতু প্রায় 37 বেজে গিয়েছে। আমরা পুরো ফ্লোরটাই আজকে ট্রেনার যিনি আছে ফেরদৌস ভাইয়াকে আমি হচ্ছে ওভার করতে চাচ্ছি তার কাছে। So thank you ভাইয়া joining with us and the floor is yours now. থ্যাংক ইউ ভেরি মাচ স্নিগ্ধা, সুন্দর করে বলার জন্য। সো আমরা একটু শুরু করি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। তো স্ক্রিন শেয়ার করার আগে এখানে আমি দেখতে পাচ্ছি 23 জন আছে। তো আমি আর আপনি বাদ দিলে হচ্ছে 21 জন। আমাদের এখানে জয়েন করার কথা কত জনের? স্নিগ্ধা, আপনি বোধহয় মাইক্রোফোনটা জি প্রায় 50+ জয়েন করার কথা। আচ্ছা, 60+ জয়েন করার কথা। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। সো মাত্র আমি দেখতে পাচ্ছি যে বোধহয় 1/3 জয়েন করেছে। তো আমরা এর মধ্যে আমরা কথা বলতে থাকি। যদি এর মধ্যে যারা জয়েন করেছে ওরা জয়েন মানে পরবর্তীতে হয়তো ক্লাস শেষে যদি তাদের কোনো কোয়েরিজ থাকে করতে পারে। এখানে যারা জয়েন করেছে সবাই তো মোস্ট প্রবাবলি পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডের, তাই না? এখন আমি যাদের সাথে এখন কথা বলছি। ওকে, অনেকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রেসপন্স। সো আমি আমি আমাকে আজকে যে সেশনটা নিতে বলা হয়েছে, তো যে আমাকে ম্যাটেরিয়ালসটা দেওয়া হয়েছে সেই ম্যাটেরিয়ালসটা আমি আপনাদের সাথে ওইটাই একটা পিপিটি আছে, 13টা স্লাইডের পিপিটি আছে। সেই পিপিটিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। কিন্তু ওইটা মোটামুটি এটা ইনফর্মাল। আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন, যেহেতু এই যুগে আসলে নতুন করে মানে রোবোটিক্স নিয়ে নতুন করে শেখার মতো আসলে খুব মানে টপিকস গুলা হয়তো সবারই জানা থাকে, ডিটেলস এ জানার অনেক সুযোগ আছে, বাট টপিকস গুলার নাম হয়তো আপনারা অনেকেই জানেন বা এগুলো নিয়ে হয়তো আপনারা কাজ করেন। সো এই যে এখানে 13টার মতো স্লাইড আছে। সো আমি এটা চেষ্টা করবো আপনাদেরকে নেক্সট 30-35 মিনিটস এর ভিতরে একটু গো থ্রু করার জন্য। বাট আমি শুরু করার আগে একটু জানতে চাচ্ছিলাম, আপনারা চাইলে মাইক্রোফোন আনমিউট করেও বলতে পারেন। এই আপনাদেরকে এরকম একটা বই আছে, প্রায় 53 পাতার একটা বই আছে, যেটাতে আপনাদের ডিটেলস অনেক টপিকস নিয়ে বলা হয়েছে, যে রোবোটিক্স এবং মেশিন লার্নিং নিয়ে। সো এই বইটা কি আপনারা দেখেছেন বা এই বইটা কি পড়েছেন আপনারা? জি স্যার। ওকে, সবাই কি দেখতে পেরেছেন? আমি আমি চ্যাট বক্সটা দেখিনি, আমি দেখি হয়তো চ্যাট বক্সটা দেখলে হয়তো একটু ভালো বোঝা যাবে। জি স্যার, ওকে। ওকে, ওকে, ফাইন। সো থ্যাংক ইউ। আপনারা তাহলে মোটামুটি আপনাদের আইডিয়া আছে। সো
এই এই যে এতগুলা লেখা এখানে, এই 53টা পাতাতে যে এত ইনফরমেশন দেওয়া আছে, বেশ ভালো ইনফরমেশন দেওয়া। তো সেগুলোর উপরেই আর কি আমাকে আইসিটি অলিম্পিয়াড থেকে আমাকে এটা দেওয়া হয়েছে, যে এটা নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত ভাবে যেন আইডিয়া গুলা নিয়ে আর একটু গল্প করি বলতে পারেন, যেন আপনাদের বেশ কিছু কনফিউশন যদি থেকে থাকে স্পেসিফিক, যেন আমি ক্লিয়ার করতে পারি। আমি সেশনের মাঝখানে হয়তো ওইভাবে প্রশ্ন নিব না, আর যদি নেওয়ার থাকে আপনারা চ্যাট বক্সে দিবেন কাইন্ডলি। আর আমার সেশনটা শেষ হওয়ার পরে আপনারা মাইক্রোফোন আনমিউট করে চাইলে প্রশ্ন করতে পারেন। লাস্টের দিকের আমরা 10 মিনিট বা যদি আরেকটু বেশি সময় আমরা পাই, আমরা হচ্ছে সব কোশ্চেন আনসার গুলো আমরা নেওয়ার চেষ্টা করব, এবং আমার যতটুকু নলেজের ভিতরে আছে সেটা আমি ততটুকুই বলতে পারবো। আর যদি এরকম কিছু থাকে যে আমার নলেজে নাই কিন্তু আপনাদেরও কোয়েরিজ থাকে, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো পরবর্তীতে গেট ব্যাক করার জন্য, অথবা আমরা গুগল বা চ্যাট জিপিটি থেকেও চাইলে আমরা জেনে নিতে পারি। এখন তো গুগল ইজ দ্য বেস্ট টিচার, রাইট? সো কি নাই ইন্টারনেটে, সবই আছে, একটু খুঁজে নিতে হয় আর কি। তো আমি দেরি না করে আমি শুরু করি। আমি হয়তো একটু দ্রুত যাব, বাট আসলে আমার সময় স্বল্পতা এখানে আছে, এখানে আমাকে টাইমটা লিমিট করে দেওয়া আছে, আমি কত সময় বলতে পারবো। এখন অলরেডি আমি যদি দেখি 7:41 বাজে। সো লেটস বিগিন। সো রোবোটিক্স এবং মেশিন লার্নিং, আপনারা অলমোস্ট যেহেতু আপনারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, সো এই টার্ম গুলা নিয়ে হয়তো অনেকে কাজ করেছেন, জানেন। এটা সম্পর্কে আপনাদের আসলে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যুগে, যে প্রায় 2025, তো মানে 10 বছর হইলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হওয়ার থেকে, 2015 থেকে যদি আমরা হিসাব করি, 10 বছরে আমরা বাংলাদেশে এটা নিয়ে যে শুনি নাই এমন খুব কম লোকই আছে স্টুডেন্ট। মানে পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সবাই আসলে এই টার্মস গুলো নিয়ে কম বেশি জানে বা কাজ করেছে। সো আমরা এই আইসিটি অলিম্পিয়াডে স্পেসিফিক একটা একটা সিলেবাস থাকে, সেই সিলেবাস থেকে পড়ে আপনাকে পরীক্ষা দিতে হয়, যেন আপনি টপিকস গুলো সম্পর্কে আরেকটু সম্যক ভাবে জানতে পারেন, আপনি যেন আরেকটু ডিটেলসে জানতে পারেন। কারণ আমরা কোথায় আছি যদি একজন নন টেক কাউকে জিজ্ঞেস করা হয়, মানে আমাদের চারপাশে কি আছে, বাতাস আছে, কিন্তু একজন টেকনিক্যাল যদি, যে একটু নলেজ আছে, যে একটু লেখাপড়া করেছে, তা সে অ্যান্সার দিবে যে না, আমার পাশে বায়ুমণ্ডলে অনেক গ্যাস আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, মিথেনও আছে, অনেক কিছু মিক্সচারে আছে, এবং এখানে হচ্ছে যে মানে অক্সিজেন এবং নাইট্রোজেনের পার্সেন্টেজটা সবচেয়ে বেশি, এবং এই বাতাসের জন্য আমরা ভারসাম্য রক্ষা করতে পারি, দাঁড়াইতে পারি, বা ফ্রিকশনটা আমাদেরকে সাপোর্ট করে এই আমাদের চলাফেরা করতে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। দুইজনের অ্যান্সারই ঠিক, বাট আপনি আরেকটু ডিটেলসে জানতে পারলেন। সো আমরা রোবোটিক্স আর মেশিন লার্নিংটা কি, আজকে এটা নিয়ে একটু অল্প একটু ব্যাখ্যা করব। লাস্টের দিকে মনে হয় আমি কোশ্চেন আনসার সেশনটা একটু বেশি রাখার ট্রাই করবো, যেন একটু গল্পের মাধ্যমে আমরা একটু বেশি জানতে পারি। সো রোবট বলতে আমাদের চোখের সামনে অনেক সময় ভেসে ওঠে কি, একটা মানুষের মতো থাকবে, একটা মাথা, দুইটা হাত, দুইটা পা থাকবে, ওটা ওটা কিছু নিজে নিজে কিছু কাজ করবে। এই আইডিয়াটা আসলে সবার মাথায়, সবার সামনে চলে আসে বিগিনিং এ। কিন্তু আসলে রোবট বলতে এরকম না যে ওটাকে মানুষই হইতে হবে। ওটা দেখতে একটা গাড়ির মতো হইতে পারে, ওটা দেখতে একটা আলমারির মতো হইতে পারে, ওটা দেখতে একটা টিভির মতো হইতে পারে। বাট এটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটা সবার প্রথম আমার একটা মানুষের কাজকে সহজ করবে, এবং কিছু জিনিস সে নিজে নিজে করতে পারবে যদি তাকে শিখিয়ে দেওয়া হয়। এই দুইটা হচ্ছে তার মানে বেসিক তার পারপাস, মানে এবং বিপদ যেহেতু সে নিজে নিজে করতে পারবে, আমার কাজকে সহজ করতে পারবে, সো তার মানে সে কি, সে কঠিন কাজও করতে পারতে হবে। বিপজ্জনক কোনো কাজ থাকলে, যেটা আমি নিজে মানে অ্যাজ এ হিউম্যান বিং, যেটা আমি করতে হয়তো একটু ইতস্তত বোধ করবো, আমি চাবো না, সেসব জায়গাতে আমি চাবো আমার রিপ্লেসমেন্ট হিসেবে একটা রোবট যাক, বা আমাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা মেশিন যাক। রোবট হইতে হইলে বেসিক 3টা জিনিস লাগবে, যে 3টা জিনিস যদি থাকে তাহলে একটা রোবট আমরা তাকে বলতে পারি। নয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে যে জিনিস আমাদের সবাইকে, আমাদের কাজকে সহজ করে দেয়, তাই যদি হয় তাহলে তো লাইটের সুইচ, এটা একটা রোবটই। কারণ আমি যদি সুইচ না থাকতো কি হইতো, লাইটের দুই মাথায় দুইটা তার দিতে হইতো, একটা পজিটিভ একটা নেগেটিভ, দিয়ে লাইট জ্বালাইতাম, আর যদি লাইটটা বন্ধ করতে হইতো কি করতে হইতো, তারটা খুলে নিতে হইতো। সো কিন্তু আমরা তো সুইচ দিয়ে কি করি, সুইচ দিয়ে লাইট অন করি অফ করি, বা ফ্যান অন করি অফ করি। তাহলে কি ওটা কি রোবট আসলে? উত্তর হচ্ছে যে না। আমাদের এই সুইচ বা এটা যে মানে আমরা যে পাওয়ার অন অফ করি, এটা আসলে রোবট না। তো রোবট হইতে হলে যে 3টা বেসিক জিনিস লাগে, আমি একটু সামনে চলে যাচ্ছি, আবার পিছনে আসবো, সমস্যা নেই, আমি এগুলি বলবো। সো বেসিক্যালি রোবটের মূল উপাদানে এই 3টা জিনিস থাকতে হবে: সেন্সর, কন্ট্রোল সিস্টেম এবং অ্যাকচুয়েটর। আমার মনে হয় আপনারা অনেকেই এই জিনিসগুলো জানেন, যারা পলিটেকনিক, আপনাদের ডেফিনেটলি
এই কাজগুলা মানে হাতে কলমে হয়তো অনেকে অনেক ট্রেডে আছেন যেগুলোতে করতে হয়। তো সেন্সর বলতে আমি একটা মানুষকে দিয়ে যদি চিন্তা করি, ধরে নেন মানে রোবটটা দেখতে, মানে যেহেতু আমরা মানে বেসিক্যালি রোবট বলতে আমরা হিউম্যানয়েড, যেটা মানুষের মতো দেখতে আকৃতির ওটাকে আমরা হিউম্যানয়েড রোবট বলি। এরকম আরো অনেক টাইপের রোবট আছে, হিউম্যানয়েড রোবট আছে, রোবট কার আছে, তারপরে আরো আমি মানে অটোমেটেড অনেক রোবট আছে যেগুলো হচ্ছে যে পিক এন্ড প্লেস করতে পারে, ওয়েল্ডিং করতে পারে। আপনার হয়তো অনলাইনে দেখেছেন অথবা আপনাদের ল্যাবেও সেই ফ্যাসিলিটিস এখন থাকতে পারে। ঢাকাতে যদি কেউ পলিটেকনিকে থাকেন, আর ঢাকা পলিটেকনিকের পাশে হচ্ছে বিটাক আছে, ওই বিটাকের মধ্যে আমার আমার কাজ করা হয়। সেখানে গেলে আপনারা দেখবেন যে এখন রোবোটিক হ্যান্ডও আছে, যে একদম ইন্ডাস্ট্রিতে যে গ্রেডের রোবট ইউজ করা হয়, যে অনেক দামি দামি যে 5 কেজি 10 কেজি পে লোডের যে রোবট গুলো থাকে এগুলো ইউজ করে। সো অনেক টাইপের রোবট থাকে, কিন্তু ওকে যে আমি রোবট বলতেছি, ওকে আমি একজনকে আমি একটা মানুষকে যে মানুষ বলবো, তার তো বেসিক কিছু জিনিস থাকতে হবে, তার জীবন থাকতে হবে, মাথা হাত পা চোখ এরকম কিছু থাকতে হবে। সো এরকম রোবটেরও 3টা জিনিস থাকতে হয়। এর মধ্যে এক নম্বর হচ্ছে সেন্সর। আমি যদি আমাদের মানুষদের চিন্তা করি তাহলে সেন্সর কি? চোখ, আমাদের দৃষ্টিশক্তি একটা সেন্সর। আমাদের কান, আমরা শুনি, একটা সেন্সর। নাক, আমরা গন্ধ নিতে পারি, একটা সেন্সর। আমাদের জিহ্বা, আমরা টেস্ট নিতে পারি, সেন্সর। সো রোবটেরও এরকম কিছু সেন্সর থাকে। এখানে আমি কিছু সেন্সর এখানে আমাদেরকে দেখানো হয়েছে, যেরকম অপটিক্যাল সেন্সর, মানে কি আমার চোখ যে কাজটা করে, রোবটের জন্য যে জিনিসটা এরকম অপটিক্স এর কাজ করে অথবা আলো নিয়ে সেন্স করতে পারে, সেটাকে অপটিক্যাল সেন্সর বলে। যেরকম আইআর সেন্সর আছে, ইনফ্রারেড রে সেন্সর, তারপর পিআইআর সেন্সর আছে, যেগুলো মোশন সেন্সর হিসেবে অনেক পরিচিত। সো এই টাইপের অপটিক্যাল সেন্সর যেটা রোবটের জন্য চোখের মতো কাজ করে, ওই সেন্সর গুলা, বা অথবা মোশন সেন্সর, যেটা আমি যেটা বললাম যে মোশন বলতে চলাফেরার মানে গতিটা হচ্ছে যে নির্ধারণ করতে পারে। মোশন বলতে আবার হচ্ছে যে অনেক সময় আমরা মোশন আল্ট্রাসনিক সেন্সর দিয়েও আমরা পরিমাপ করতে পারি। বা আবার হচ্ছে কাইনেটিক এনার্জি মেজারিং যে সেন্সর গুলো আছে, সেই সেন্সর গুলোতেও আমরা চাইলে কিন্তু এই মোশন সেন্স করতে পারি। সাউন্ড সেন্সর থাকতে পারে এখানে যেহেতু লেখা আছে। আরেকটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। এরকম আরো অনেক সেন্সর আছে, হিউমিডিটি সেন্সর আছে, তারপরে হচ্ছে যে ফায়ার সেন্সর আছে, ফ্লেক্স সেন্সর আছে। ফ্লেক্স বলতে কি, এই যে আমাদের যে আঙ্গুলগুলা আমরা যে মুভ করতে পারি, বা আঙ্গুলগুলা যে আমরা, যে আল্লাহর যে অসীম একটা মানে কি একটা নিদর্শন, যে আমরা যে হাতগুলাকে একভাবে মুভ করতে পারি, ডিগ্রি অফ ফ্রিডম ডিওএফ বলে। একভাবে, দুই ভাবে, 3 ভাবে, 4 ভাবে, এরকম বিভিন্ন ডিগ্রি অফ ফ্রিডমে মুভ করতে পারে। যে এগুলো সব অ্যাকচুয়েটের এক্সাম্পল, বাট এই যে আমি যে হাতটা মুভ করতেছি, এটা কিন্তু আপনি চাইলে রেপ্লিকেট করতে পারেন, যে এই মুভমেন্টের উপর বেস করে আপনি রেজিস্ট্যান্স কম বেশি করে আপনি চাইলে রোবট কন্ট্রোল করতে পারেন ফ্লেক্স সেন্সর দিয়ে। দেখবেন যে আঙ্গুলের মতো এরকম লম্বা থাকে, এটা ভাঁজ করলে বা নড়াইলে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। তো এরকম বিভিন্ন সেন্সর থাকতে হবে। একটা একটা রোবট একটা সেন্সরও থাকতে পারে, 10টা সেন্সরও থাকতে পারে। একটা কাজের উপর ভিত্তি করে আমাদের চেঞ্জ হবে। আমরা অনেকে লাইন ফলোইং রোবট বানাই, তাই না? কি হয়, আইআর সেন্সর থাকে, লাইনকে ফলো করে, সাদার মধ্যে কালো অথবা কালোর মধ্যে সাদাকে যেন ট্র্যাক করে যেতে পারে। তারপর আমরা কি অবস্টেকল অ্যাভয়েডেন্স রোবট বানাই। দেখা যায় যে সামনে কোনো বাধা থাকলে রোবটটা থেমে যাবে এবং অন্যদিকে যাবে। এরকম আরো অনেক আমরা রোবট হয়তো বানাই। আর ভালো ভালো রোবট, যেরকম আহ আমরা যে মার্স রোভার কম্পিটিশনে দেখি, অথবা বিভিন্ন জায়গাতে হচ্ছে যে গাড়ি বানায় নিয়ে যায়, এরকম অনেক রোবটই আমরা দেখি। সো সেন্সর থাকতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ওর একটা কন্ট্রোল সিস্টেম থাকতে হবে। এই যে সবার ডান দিকে উপরে যেরকম লেখা আছে, যে একটা কন্ট্রোল সিস্টেম থাকতে হবে। আমাদের ব্রেইন এরকম একটা মাইক্রো কন্ট্রোলার হইতে পারে, একটা এমবেডেড সিস্টেম হইতে পারে। ওইটা কি করবে, মূল কাজ হচ্ছে দুইটা। আগে হচ্ছে ও একটা ডেটা নিবে, ডেটাটা ওকে কে দিবে, ওকে সেন্সর দিবে। সেন্সর কি পাচ্ছে, ও কি দেখতে পাচ্ছে, বা কি মোশন পাচ্ছে, বা কি লাইট পাচ্ছে, বা কি টেম্পারেচার পাচ্ছে, বা কি হিউমিডিটি পাচ্ছে, এটা নিয়ে ও হচ্ছে সিস্টেমকে দিবে। সিস্টেমে আমরা যেভাবে প্রোগ্রাম করে দিব, এই যে মাঝখানে যে প্রসেসরটা আছে, আমার ব্রেনটা আছে, এই যেভাবে প্রসেস করে দিব, সেটার উপরে সে বিশেষ মানে বেস করে একটা সিদ্ধান্ত নিবে। অর্থাৎ সে একটা ডিসিশন নিবে, যে এখন আমি বলছি যে আমার রুমের এসির মতো, যে এসি রোবট না বাই দা ওয়ে, বাট আমি এসির এক্সাম্পলটা দিলাম বুঝতে সুবিধা হয় এই কারণে। এসিতে কি হয়, দেখা যায় আমরা 25 দিয়ে অটো দিয়ে দিই, হ্যাঁ? তার মানে কি, মানে তুমি আমার রুমের টেম্পারেচারটাকে 25 রাখবা। যদি 25 থেকে কমে যায়, তুমি কম্প্রেসার অফ করে দিবা যেন টেম্পারেচার বেড়ে যায়। আবার যদি টেম্পারেচার বাড়তে বাড়তে 25-এর উপরে চলে যায়, 26-এ চলে যায় বা 27-এ চলে যায়, তুমি কম্প্রেসার অন করে এটাকে আবার নামায় 25-এ নিয়ে আসবা। সো বেসিক্যালি কি করতেছে, ওর ডেটা নিচ্ছে টেম্পারেচার সেন্সর দিয়ে, রুমের ভিতরে কত টেম্পারেচার আছে, রাইট? এই যে বাম দিকে যেটা সেন্সর ডাটা বা তথ্য বিশ্লেষণ, ডান দিকে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সে এখন ডিসিশন নেয় যে আমাকে তো 25 রাখতে বলছে, এখন হয়ে তো গেছে হচ্ছে 26, তাহলে আমার কি করতে হবে,
কম্প্রেসার অন করতে হবে, করে আমাকে টেম্পারেচারটাকে নামায় আনতে হবে। এই যে নিচে হচ্ছে পরে নিয়ন্ত্রণ সিগন্যাল প্রেরণ, অর্থাৎ তাকে অ্যাকচুয়েটর বা তাকে ক্রিয়া সম্পাদনের একটা নির্দেশনা ওই মেশিনটা বা যে চিপটা বা ব্রেইনটা আছে ও একটা কন্ট্রোল পাঠায় যে কম্প্রেসারটা তুমি অন করো। এরকম রোবটের ক্ষেত্রেও আছে যে রোবটকে আপনাকে একটা কাজ বলছেন যে তুমি যদি দেখো যে মানে সামনে কোনো বাধা আছে, তুমি সাথে সাথে থেমে যাবা, থেমে তুমি ডান দিকে মুভ করবো, অর্থাৎ সেন্সর ডাটাটা পাইলো যে সামনে একটা বাধা আছে, থামলো, সে ডিসিশন নিল কই যাবে, ডাইনে না বাইরে, ধরো ডানে কোনো বাধা নাই, তাইলে ডান দিকে মুভ করে সে চলা শুরু করো, সে মোটরকে লাস্ট ইনস্ট্রাকশন দিল যে তুমি ডান দিকে চলা শুরু করো, ফরওয়ার্ড মুভিং এ যাও অথবা ব্যাকওয়ার্ড মুভিং এ যাও। এটা হচ্ছে আমার কন্ট্রোল সিস্টেম, টোটাল কন্ট্রোল সিস্টেমটা। আর লাস্টে হচ্ছে অ্যাকচুয়েটর, অর্থাৎ এই যে বললাম যে না লাস্টে যে মুভ করবে, এসির ক্ষেত্রে বললাম কম্প্রেসর অন করতে হবে, রোবটের ক্ষেত্রে চলাচল আগে বা পিছে যাবে। সো এইগুলা হচ্ছে যে কন্ট্রোল করে, তার জন্য বেশ কিছু অ্যাকচুয়েটর লাগে যারা আসলে কাজটাকে বাস্তবে রূপ দেয়। অ্যাকচুয়েটরের মধ্যে মোটর থাকতে পারে, আপনারা হয়তো অনেকে জানেন অনেক টাইপের মোটর আছে, ডিসি মোটর আছে, সার্ভো মোটর আছে, গিয়ার মোটর আছে, আরো অনেক টাইপের মোটর আছে, স্কুইরেল কেজ মোটর আছে, টাইপ অনেক টাইপের আছে, এসিডিসির ভিতরে ভাগ করলে অনেকগুলো ক্যাটাগরি হয় মোটর আছে। তারপরে আরো এক টাইপের অ্যাকচুয়েটর আছে হচ্ছে হাইড্রোলিক সিস্টেম, ওই যে আমরা এক্সকাভেটর গুলো দেখি না, যে মাটি উঠায় বা বিল্ডিং টিল্ডিং ভাঙার জন্য যে এক্সকাভেটর, ওগুলোর ভিতরে যে মুভমেন্টটা কন্ট্রোল করে, ওটা তো অনেক, একটা ছোট্ট গাড়ি কিন্তু এত বড় হাত, ও এত কিছু করতেছে, ও কিভাবে এই লোডটাকে কন্ট্রোল করে, হাইড্রোলিক সিস্টেমে প্রেসার, এয়ার প্রেসার সিস্টেম দিয়ে হচ্ছে কন্ট্রোলটা করে। তারপরে অনেক সময় হচ্ছে যে পন্স থাকে, পন্স বলতে মিন হচ্ছে যে হাতের শেষ মাথায় এন্ড অ্যাকচুয়েটর থাকে। আমরা যে রোবোটিক হ্যান্ড গুলা শেষে দেখবেন যে কোনোটা আছে যে পিক এন্ড প্লেস করে, ধরে ধরে এক জায়গায় রাখে, চালের বস্তা অথবা গাড়ির বডি ধরে এক জায়গা থেকে এক জায়গায় রাখে, শেষে যেটা ক্ল থাকে এটাকে এন্ড অ্যাকচুয়েটর বলে। সো এরকম এন্ড অ্যাকচুয়েটর থাকতে পারে। আবার অনেক রোবট আছে ওয়েল্ডিং করতে থাকে, অনেক রোবট আছে দেখবেন পেইন্ট করছে, যে হাত এরকম মুভ করে করে গাড়ি পেইন্ট করছে বা কোন একটা অবজেক্টকে পেইন্টিং করতেছে। সো এই এন্ড অ্যাকচুয়েটর কিন্তু অনেক কিছু হইতে পারে, বাট অ্যাকচুয়েটর কি করে, মুভ করে, এবং সে মুভ করে কিভাবে, কন্ট্রোল সিস্টেম তাকে যেভাবে ডিসিশন দেয় বেসড অন হোয়াট, বেসড অন সাম সেন্সর ডেটা যেটা সে আগে ওই পাচ্ছে। সো একটা ডেটা আসতেছে, সেটার উপরে ব্রেন সবসময় চিন্তা করতেছে, আমি কি করতেছি, আমি চোখ দিয়ে দেখতেছি যে রাস্তা পার হওয়ার সময় আমি দেখতেছি, আমার চোখ বলতেছে বাস আসতেছে, আসে, হ্যাঁ বাস যদি আসে আমি কি থেমে যাবো, আমার পাকে আমি, আমার ব্রেন বলতেছে তুমি থেমে যাও, আবার বাস চলে গেল, হ্যাঁ এবার দৌড় দাও, এবার সোজা মানে চাই, আমি আমার পাকে বলছে এবার যত দ্রুত সম্ভব রাস্তা পার হয়ে যাও, সিম্পল লাইক দ্যাট। সো রোবটের এটা অটোমেটেড করতে পারতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা একটা 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 কন্ট্রোল মানে একটা সিস্টেমকে আমরা রোবট বলতে পারি। আমি আশা করি যে আসলে বুঝাইতে পারছি। তো আপনারা যদিও জানেন, বাট আমরা আরেকটু জাস্ট হচ্ছে কেতাবি ভাষায় কিছু একটা জিনিস আমরা জানলাম, যেন বলতে পারি যে হ্যাঁ রোবটের মধ্যে কি কেন কি বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা ওকে রোবট বলতে পারি। আর এরপরে আছে মেশিন লার্নিং। মেশিন লার্নিংটা কিছুই না, একটা টুলস বলতে পারেন বা একটা টেকনোলজি বলতে পারেন। ও কি করে, প্রচুর ডাটা নেয়, নিয়েও শিখে, শিখেও নিজে নিজে বেশ কিছু ডিসিশন নিতে পারে। যেমন আপনি বললেন, যেমন আমাদের অটোমেটেড গাড়িগুলো কি হয়, ড্রাইভারলেস কার এখন যেরকম আছে, যে যদি সামনে গাড়ি থাকে, তুমি থেমে যাবা, যদি রেড সিগন্যাল থাকে থেমে যাবা, কখনো লেন তুমি চেঞ্জ করবা না। এই যে জিনিসগুলো বলতেছে, এগুলো এক এক জায়গায় এক এক রকম তো থাকতে পারে, তাই না? রাতে দেখতে কিরকম হয় একটা রাস্তা, দিনের বেলা দেখতে কিরকম হয়, বৃষ্টির সময় দেখতে কিরকম হয়, আপনার সূর্যের আলো যখন ডুবে ডুবে যায় তখন দেখতে কিরকম হয়, কোন ডাটাতে কিভাবে কাজ করে। আপনি গাড়িতে যাচ্ছেন যে হ্যাঁ রেড লাইট আছে, কিন্তু রেড লাইটের পরে সবুজ লাইট জ্বলছে, কিন্তু সেই শেষ মুহূর্তে একটা বাচ্চা হঠাৎ করে আপনার সামনে দৌড় দিছে, গাড়িটা কি চলবে না চলবে না? অনেক রকম ডিসিশন, ক্রিটিক্যাল ডিসিশন আমাদের নিতে হয়। আপনি দেখেন আমাদের ডেইলি লাইফে আমরা একটা রিক্সা ঠিক করার সময় কত ক্রিটিক্যাল ডিসিশন নিই, যে হ্যাঁ এখন যত দূর যাইতেছি এটা কি আসলে মানে কত টাকা ভাড়া হওয়া উচিত, মিনিমাম 4-5টা রিক্সাতে জিজ্ঞেস করব। তারপরে চিন্তা করি যে পিছেরটা থেকে নিলে তো বাইরে তো একটু সময় লাগবে, সামনে গিয়ে আর একটু নেই, তাহলে এর দূর রাস্তা তো আমার একটু, আমি দ্রুত আগায় গেলাম। কত ক্রিটিক্যাল ডিসিশন নিয়ে একটা একটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, একটা রিক্সা ঠিক করতে গিয়ে আপনি দেখবেন কম করে হলো 7-8টা প্যারামিটার আপনি চিন্তা করেন, আপনি সাবকনসিয়াস মাইন্ডেই ব্রেনের একটা সাইডে অনেক রকম ক্যালকুলেশন করে, যে হ্যাঁ আমি এখন এটা কি করব, আবার হ্যাঁ এখন আমার পকেটে যাইতে লাগবে 20 টাকা, হাতে আছে 10 টাকা, তাহলে কি করবো, অর্ধেক রাস্তা হাইটা যেতে হবে, অথবা আমি বাসেও যেতে পারি, অথবা আমার কাছে এখন আমার খুব তাড়া আছে, আমি এখন পকেট আছে 20 টাকা, তাহলে কি করবো, আগে রিক্সা নিয়ে নিই, পরে বাসায় থেকে গিয়ে ভাড়া নিয়ে এসে ওরে দিয়ে দিব, দ্রুত যেতে হবে বা বৃষ্টি আসছে। দেখেন কত রকম ক্যালকুলেশন, কিন্তু কাজ কি একটা, আমাকে বাসায় যাইতে হবে একটা রিক্সা নিয়ে,
সো এই যে এতগুলো ডিসিশন আপনি নিতেছেন কিভাবে করতেছেন, সাবকনশিয়াস মাইন্ড আপনার অলরেডি এরকম প্রচুর ডাটা, আপনি ছোট থেকে বড় যে হয়েছেন আপনি দেখছেন, শুনছেন, পড়ছেন, আপনার ফ্রেন্ডের থেকে দেখছেন, আপনার আত্মীয় স্বজন থেকে দেখছেন, সিনারিওতে দেখছেন, দেখে আপনার ব্রেন কিন্তু অটোমেটিক এই ক্যালকুলেশন গুলা করতেছে এবং আপনিও ওই চিন্তার উপর বেস করে ডিসিশন নিচ্ছেন। সো মেশিন লার্নিং এ এরকম, মেশিন এই রোবট বাই সিস্টেমকে অনেক ডেটা দেওয়া হয়, দিয়ে ওকে শিখিয়ে দেওয়া হয়। শেখানোর অনেক রকম ক্যাটাগরি আছে, বাট মেইনলি 3টা ক্যাটাগরিতে শেখানো হয়: ধৈর্য ধৈর্য শেখানো, দেখে দেখে শেখানো, আর একটা হচ্ছে যে জিজ্ঞেস করে করে শিখে নেওয়া। এই 3টা সোজা বাংলায় বললাম, এগুলার ইংলিশ সুন্দর নাম আছে: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং আর রিইনফোর্সমেন্ট লার্নিং। এই বিভিন্ন ক্যাটাগরিতে মেশিনকে শিখায় দেওয়া হয়, শিখাই দিলে মেশিন নিজে নিজে তখন কাজ করতে পারে। রোবট তো কাজ করবেই, সেন্সর নিবে, তারপর ব্রেন একটা ডিসিশন নিবে, অ্যাকচুয়েটর কাজ করবে। বাট এই ব্রেনের মধ্যে যদি আপনি মেশিন লার্নিংটা দিয়ে দিতে পারেন তাহলে কি হবে, ও বেশ কিছু ইন্টেলিজেন্ট ওয়েতে কিছু ডিসিশন নিতে পারবে, যার জন্য আসলে আপনাকে প্রয়োজন পড়বে না। ওকে যেভাবে প্রোগ্রাম করে দিবেন ওইভাবেই কাজ করবে। আমরা যেমন দেখতেছি, যেমন চ্যাট জিপিটি যেরকম আছে, আপনি দেখেন আজকে থেকে 2 বছর আগে চ্যাট জিপিটি কে বললে কি বলতো? ডোনাল্ড ট্রাম্পের রবীন্দ্রসঙ্গীত রচয়িতা বলতো, উল্টাপাল্টা ডোনাল্ড ট্রাম্পের কয়েকটা বক্তব্য বললে ও কবিতা টবিতা এনে দেখায় দিত। এখন কিন্তু আর ওরকম হয় না, কারণ কি? ও শিখছে, প্রচুর ডাটা নিচ্ছে। আগে চ্যাট জিপিটি কি ছিল? 3.1 ছিল, এরপরে 4.1, এখন কিন্তু 5.1 চলতেছে, জিপিটি 5.1 চলতেছে। সো তার মানে কি, তাকে প্রচুর ডাটা দিয়ে তাকে শিখায় দেওয়া হয়েছে। ওয়েল, এখানে একটা প্রশ্ন অনেকেই করে, আমি গত ক্লাসেও পাইছি, যেরকম হচ্ছে যে এআই আগে না এমএল আগে, যে মুরগি আগে না ডিম আগে? সো বেসিক্যালি প্রথমে হচ্ছে ডেটা, এরপর ওইখান থেকে ডেটা থেকে আসে ইনফরমেশন, ইনফরমেশন থেকে নলেজ। তো বেসিক্যালি সবার প্রথম হচ্ছে ডেটা, ডেটার পরে আসবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এআই থেকে আসবে এমএল, মেশিন লার্নিং, যে এআই এর ভিতর থেকেই মেশিন গুলা লার্ন করবে, যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে স্ট্রাকচারটা তৈরি করে সেখান থেকে মেশিন শিখবে। মেশিন লার্নিং এর পরে কিন্তু একটা ধাপ আছে, আরো ধাপ আছে, বাট মেজর ধাপটা হচ্ছে ডিপ লার্নিং, যে আরো ডিপলি শেখা, ডিপ লার্নিং করে জানা। যে ছবি তো, ইমেজ তো রিকগনিশন করতে পারে, তাই না? যে আমাদের অনেক সিস্টেমে দেখবেন যে ক্যামেরা দিয়ে ছবি রিকগনিশন করতে পারে, বাট আরো ইমেজ, যেমন হচ্ছে এখন কিন্তু রাস্তাঘাটে ইন্টেলিজেন্ট ক্যামেরা বসানো হচ্ছে, যে কেউ যদি ট্রাফিক রুল ব্রেক করে তাহলে ওকে ধরবে। এখন এটা এটা হচ্ছে এআই। মেশিন লার্নিং কি হবে, যে কোন সময় কত গাড়ি বেশি থাকে সে অনুযায়ী বেস করে ট্রাফিকের সিগন্যাল গুলা কম বেশি হবে, যে কোনটা লাল লাইন কোনটা সবুজ লাইন, এরকম। এখন কিন্তু এরকম মেশিন লার্ন বেস সিস্টেম অলরেডি কিছু কিছু জায়গায় ডেপ্লয় হয়েছে, বাংলাদেশে বেশ কিছু কোম্পানি এটা নিয়ে কাজ করতেছে। এবং একটা কোম্পানি আমি নিজেই চিনি, সিগমাইন্ড নামে একটা কোম্পানি আছে, ওরা এই কাজটা করতেছে খুব ফ্যান্টাস্টিক ওয়ে। আর এরপর হচ্ছে ডিপ লার্নিং, যে গাড়ি, মানে যে এই রাস্তায় কোন টাইপের গাড়ি বেশি আসে, সেডান কার আসে, জিপ আসে, পিকআপ আসে, ট্রাক আসে, বাস আসে, কোনটা, মানে আরো ডিপলি আমি, আরো প্রিসাইজলি আমি জানতে চাই যে কোন জায়গায় কি হচ্ছে। তো ওই ওই সময় ডিপ লার্নিংটা চলে আসে। এর টার্মিনোলজি গুলি আপনারা অনেকেই হয়তো জানেন, আপনারা আরেকটু জেনে রাখেন। আমি আজকে বেশ কিছু টার্মিনোলজি ইউজ করব, এগুলা যদি পুরোপুরি আজকের এই 1 ঘন্টা হয়তো সব জানা সম্ভব হবে না, এগুলো আপনারা গুগল করে নিতে পারেন, অথবা আপনারা চ্যাট জিপিটি জিজ্ঞেস করে নিতে পারেন। আর তারপরে যদি আমাকে লাগে, আপনারা অর্গানাইজারের থ্রুতে তো আমার কাছে রিচ করতেই পারেন। তো আশা করি মেশিন লার্নিংটা বুঝতে পারছেন। সো রোবট আর মেশিন লার্নিং এর দুইটা মেজর পার্ট হচ্ছে কেন দরকার আমার, আমি আমার মানব জীবনকে আরো সহজ করতে চাই, দ্রুত করতে চাই, কার্যকর করতে চাই, আমি এফিসিয়েন্সি বাড়াইতে চাই, এরর কমাইতে চাই, আমি আমার লাইফটাকে আর একটু ইজি করতে চাই, ক্ল্যারিক্যাল ওয়ার্ক গুলা যেন সবসময় রোবট করে। আমি অ্যাজ এ হিউম্যান বিং, আশরাফুল মাখলুকাত, আমি সবসময় হচ্ছে যে আহ ভালো চিন্তার বিষয়ে কাজ করব, অথবা আমি ব্রেন খাটায় যে জিনিসগুলো চিন্তা করতে, ডিজাইন করতে, ওইসব জায়গায় আমি কাজ করতে চাই। তো এই ছবিতে আসলে বেসিক্যালি এই জিনিসগুলাই বলা হয়েছে। আমি আপনাকে যেটা বললাম, রোবট থাকে, মাঝখানে একটা ব্রেন থাকে, মেশিন লার্নিং থেকে ডেটা আসে। এই যে ছবিটা যদি একটু খেয়াল করেন, তীর চিহ্নটা কিন্তু সাদা তীর চিহ্ন, এটা কিন্তু হচ্ছে দুই দিকেই দেওয়া, অর্থাৎ ইটস এ টু ওয়ে কমিউনিকেশন। এমন না যে মেশিন লার্নিং খালি ফিট করবে আর আর ব্রেন খালি ডিসিশনই দিবে, তা কিন্তু না। ব্রেনও দেখে যে আমি তো ওর ইনস্ট্রাকশন দিচ্ছি কম্প্রেসার অন করতে, কিন্তু যে যেন রুমের টেম্পারেচার কমানো যায়, কিন্তু টেম্পারেচার মানে কম্প্রেসারের টেম্পারেচারও বাইরে গেছে, মানে এখন কিছুক্ষণ চললে ভাস্ট হবে। ওকে কিন্তু তখন কিন্তু রুমের টেম্পারেচার 25-এ না নামলেও ওকে সিস্টেম কিন্তু সেফটির জন্য অফ করে দিতে হবে, কারণ নাইলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। সো এটা কিন্তু টু ওয়ে কমিউনিকেশন, সবসময় কিন্তু দুই সাইড থেকেই চলতে থাকে। ডিসিশন এবং অ্যাকশনের মাঝখানে একটা ব্যালেন্সিং রাখতে হয়। রোবোটিক্স এবং মেশিন লার্নিং আসলে এই কাজটাকে একটা এমবেডেড সিস্টেম, একটা একটা মানে ইন্টেলিজেন্স সিস্টেমের ক্ষেত্রে এই কাজটা করে থাকে।
রোবোটিক্স এর উৎপত্তি এটা আসলে একটু আহ, মানে ট্রেডিশনাল জানার স্বার্থে জেনে রাখলে ভালো। চেক ভাষা রোবোটা শব্দ থেকে আসছে। রোবোটা মানে হচ্ছে ফোর্স লেবার, অর্থাৎ আমার হয়ে কাজ করে দাও। আগের দিনে রোবট বলতে কি মিন করতো, আগের সেকেন্ড বা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে কপিকল থাকে টাইনা টাইনা উঠায় বা লিফট সিস্টেম যেটা, ওরকম ওইটাকে রোবট বলতো। ওয়েল ওটা রোবট হয়তো এক সেন্সে, বাট ওটা নিজে নিজে তো ডিসিশন নিতে পারে না। ওটাতে কিছু জিনিস আমি কমান্ড দিই, সুইচের মতো টিপ দিলে উঠে, টিপ দিলে নামে। তো ওই টাইপের, ওইখান থেকে আসলে থিমটা আসে। আর রোবোটিক্স বলতে রোবট সংক্রান্ত যে জ্ঞান বিজ্ঞান গুলো নিয়ে আমরা কাজ করি। আর উদ্দেশ্য তো বললাম, আমাদের লাইফটাকে ইজি আমরা করতে চাই। এখন আসেন, রোবট আমরা তো শুনলাম রোবট কি করে না করে, রোবট আমরা বানাইতে চাই। মোটা দাগে 5টা ধাপ আছে, আরো ধাপ থাকতে পারে। প্রথম ধাপটা হচ্ছে ডিজাইন পরিকল্পনা, অর্থাৎ আমি কি বানাইতে চাই। আমি চাই এমন একটা রোবট বানাইতে যেটা হচ্ছে যে, আমি যদি বাসার বাইরে থেকে আসি, একটা আমি আলমারির মতো রোবট বানাইতে চাই, একটা আলমারি মনে করেন, হ্যাঁ। ওই আলমারি কি হবে, বাসার বাইরে থেকে যখনই আমি আসবো ও সেন্স করবে আমি আসছি। আসার পরে আমি যদি টায়ার্ড থাকি, তাহলে আমার যে ভেজা যে কাপড়টা আছে, ভেজা কাপড়টা আমি ওটার মধ্যে রেখে দিলে আলমারিটা শুকায় ফেলবে। ধরেন আমি এটা একটা একটা এক্সাম্পল দিলাম, ওয়ার্ড বাট মানে এটা ইটস এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আসার পরে কাপড় কই ঝুলাবো না ঝুলাবো, এটা একটা একটা বিষয় থাকে। সো বেসিক্যালি আমি কি রোবট বানাইতে চাই, অথবা আমি এমন একটা রোবট বানাইতে চাই যে সেটা হচ্ছে যে, মানে আমার খাবারটা যখন বাসার নিচে আসবে ফুড পান্ডা থেকে, খাবার আসলে তুমি আমার বাসার মধ্যে নিয়ে আসবে। সো আমি কি বানাইতে চাই, সো ওই রোবট কি লিফটে করে উঠবে, না লিফট না থাকলে সিঁড়ি বেয়ে উঠবে, বাই প্যাডাল হবে, হিউম্যানয়েড না কি হবে। আমি আগে পরিকল্পনা করব এবং ওইটা কাজটা কি হবে, ওইটার এন্ড ইউজারটা কি হবে আমি আগে সেট করব। করার পরে হচ্ছে উপকরণ নির্ধারণ করবো যে আমি কি দিয়ে বানাবো রোবট, কি আমি স্টিল দিয়ে বানাবো, অ্যালুমিনিয়াম দিয়ে বানাবো, নাকি 3D প্রিন্ট করে বানাবো বডিটা, এগুলো আমরা সেট করব। পরে হচ্ছে সেন্সর এবং মোটর সংযোগ, অর্থাৎ যেটা আমি যে বললাম না যে সেন্সর থাকতে হয়, এবং সেন্সর পরে বেস করে সবার লাস্টে অ্যাকচুয়েটর বা এন্ড মানে এন্ড এক্সিকিউটরও থাকতে হয়। তো আমরা কি কি নিব সেই জিনিসগুলো আমরা সেট করে এটা কানেকশন করব। ফোর্থ লেয়ারে আসে প্রোগ্রামিং করা। অনেক টাইপের প্রোগ্রামিং আছে, আপনারা হয়তো জানেন সি আছে, সি প্লাস প্লাস আছে, পাইথন আছে, অনেক আইডি আছে যেগুলো থেকে আপনি এই প্রোগ্রাম গুলো করতে পারেন। অনেকে আবার এখন হয়তো আর্ডুইনো চেনেন। আমরা যে জিনিসটা বানাইছি জিআরসি বোর্ড এটা আছে, রাসবেরি পাই আছে। সো এগুলা বিভিন্ন প্ল্যাটফর্মে বা এনভায়রনমেন্টে আসলে প্রোগ্রামিং করতে হয়, করে দিই আমরা। প্রোগ্রামিংটা আসলে কি, আমরা আসলে মেশিনকে তার ভাষায় বুঝাই দেই, এই হইলে তুমি এই করবা, যতক্ষণ এই হবে তুমি এই করবো, অনেকগুলা কন্ডিশন দিয়ে দিই। সেই কন্ডিশনের উপর বেস করে তুমি এই কাজগুলো করতে থাকবে। সেই কন্ডিশনে শুধু শুধু লজিক মিলাই, হয় জিরো নাইলে ওয়ান। এই যে ইলেকট্রনিক্স ডিভাইস যা যা দেখেন, আপনার আপনার মোবাইল ল্যাপটপ থেকে শুরু করে এরোপ্লেন, ওখানে যত ডিজিটাল বা কন্ট্রোল সিস্টেম থেকে সব হলো জিরো আর ওয়ান এর খেলা, বাইনারি সিস্টেম, বিলিয়ন্স অফ ট্রানজিস্টার্স এর খেলা। সো বেসিক্যালি প্রোগ্রামিং করে আমি কোন সময় জিরো হবে আর কোন সময় ওয়ান হবে, শুধু এই জিনিসগুলাই আমরা ওকে বলে দিই। আর লাস্টে হচ্ছে পরীক্ষা ও ডিবাগিং, অর্থাৎ আমরা যে জিনিসটা তাকে তৈরি করতে বলছি আমরা টেস্ট করে দেখি, এটাকে ট্রায়াল এন্ড এররও বলে। আপনারা হয়তো টার্মটা শুনছেন, যে রোবট যেটা করতে বলছে, এই যে ডাইনে বাধা পেলে বায়ে যাবা, বায়ে বাধা পেলে ডাইনে যাবা, ওকে আসলে এটাই করতেছে, নাকি দেখা যাচ্ছে ডাইনে বাধা পেলে ডাইনেই যায়, বায়ে বাধা পেলে বায়েই যায়, উল্টা পাল্টা কাজ করে অনেক সময়, হয় না? রোবট বানাইতে গেলে এরকম হবে। তখন দেখা যায় আমরা প্রোগ্রামিং ঠিক করি অথবা সেন্সর ক্যালিব্রেট করি আমরা, যে সেন্সর হয়তো ঠিক মতো কাজ করতেছে না, বা হয়তো আমাদের সিস্টেম রোবটটা যেটা বানাইছে এটা মোটর যেটা বসাইছে এটা মোটর নিয়ে মুভি করতে পারে না, অতিরিক্ত কারেন্ট খায়। সো এরকম আর অনেক টাইপের ইস্যুস থাকে যেটা দিয়ে আমরা আসলে ডিবাগিং করি। যারা প্রোগ্রামিং করেন দেখবেন যে ভিএস কোড বা এরকম যে আইডি গুলো আছে, ডিবাগ বলে একটা অপশন আছে, ডিবাগের মধ্যে একটা যে পোকার মতো সাইন থাকে, মানে কি, মানে ডিবাগ মানে কি পোকার মতন, পোকা না, আর ডিবাগ মানে হচ্ছে পোকা সরায় দেওয়া। অর্থাৎ এই প্রোগ্রামিং এর মধ্যে কোনো যদি এরর থাকে বা উল্টাপাল্টা, আপনার হয়তো লিখতে গিয়ে টাইপিং মিস্টেক করছেন, বানান ভুল করছেন, কোনো একটা সিনটেক্স দেন নাই, আপনি হয়তো সেমিকোলন দেন নাই, বা আপনি লজিকই ভুল করছেন, বা এমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন যেটা আসলে আপনার সিস্টেমের মধ্যেই নাই। তো এরকম এরর থাকলে ওইগুলো প্রোগ্রামের প্রবলেম দেখে এগুলো এখন ডিবাগ করা যায়। আগে তো হাতে হাতে ধরে ডিবাগ করতে হতো, এখন তো এআই আসার পরে জাস্ট প্রোগ্রাম ধরে চ্যাট জিপিটি দিয়ে দিবেন, আপনাকে বলে দিবে, বা ক্লাউডেতে দিয়ে দিবেন যে আমার প্রোগ্রামটা সলভ করে দাও, ও আপনাকে সলভ করে দিবে। সো এই ওয়েতে আপনি একটা চাইলে রোবট বানাইতে পারেন। তো আর রোবটের বাস্তব জীবনে অনেক জায়গা আছে, এখানে তো মাত্র 3টা বলা। শিল্পক্ষেত্রে যে গাড়ির মধ্যে রোবট, এটা খুব কমন একটা জিনিস, এটা হয়তো আপনারা মানে ভিডিওতে বা ফেসবুকে ইউটিউবে হয়তো দেখেন। সো তার নির্ভুলভাবে কাজ করতে পারে, এত বড় একটা গাড়ি ওয়েল্ডিং করা, ধরা, রং করা,
আপনারা যদি বাংলাদেশও দেখতে চান, আপনার হচ্ছে যে গাজীপুরে কালিয়াকৈরে যদি আপনি যে ফেয়ারের যে হুন্ডাইয়ের যে ফ্যাক্টরি ওইখানে গেলে দেখতে পারবেন। প্রোটনের ফ্যাক্টরিতে আছে মিরসরাইতে, আপনার ওই যে চিটাগাঙে ওইখানে আপনি চাইলে দেখতে পারেন। আর দেশের বাইরে তোর কথাই নেই, এই রোবট দিয়ে অলরেডি অনেক কাজ করা হইতেছে। অনেক আপনার হচ্ছে যে সিরামিক্স এর ইন্ডাস্ট্রিতে যখন টাইলস গুলা যখন প্যাকেজিং হয়ে কনভেয়ার বেল্টের লাস্টে আসে, তখন ধরে ধরে প্যালেটাইজিং করা হয়, প্যালেটের মধ্যে সাজায় সাজায় রাখা হয়। ওইসব ক্ষেত্রে এখন রোবট ইউজ হচ্ছে অ্যাভেলেবেল, ফুয়াং আছে, তারপর শেলটেক আছে, অনেক জায়গাতে এখন ইউজ করা হয়। স্বাস্থ্যসেবা রোবোটিক সার্জারিতে এখন মানে বেশ জনপ্রিয়। আমাদের পাশের দেশেই আছে, ডাক্তার হয়তো আমেরিকায়, রোবট হয়তো আফ্রিকায়। ডাক্তার আমেরিকায় গগলস লাগায় হাত এরকম এরকম মুভ করতেছে, আঙ্গুল নড়াচ্ছে, সেলাই দেখাচ্ছে। ওইদিকে আফ্রিকা তো রোবটটা ঠিক যে জিনিসটা ডাক্তার করতেছে মিমিক্রি করে এই জিনিসটা আফ্রিকাতে করতেছে। অ্যাভেলেবেল এখন আস্তে আস্তে এই জিনিসগুলো অনেক জায়গাতে এটা বাড়তেছে, মানে ইউজেসটা বাড়তেছে, একটু কস্টলি বাট এটা কিন্তু হচ্ছে। এবং তাতে কি হচ্ছে যে আমি কিন্তু আমাকে একটা আমেরিকার ভালো ডাক্তারের সার্জনের জন্য অথবা তাকে দেখানোর জন্য আমার আমেরিকায় যেতে হচ্ছে না, আমি কিন্তু অন্য জায়গা থেকে বসে তার তার যে এক্সপার্টিস সেটা কিন্তু আমি ইউজ করতে পারতেছি। সো রোবটে এখন এটা হচ্ছে মানে পিল দেওয়ার জন্য হচ্ছে যে হসপিটাল গুলোতে যে নির্দিষ্ট সময় পর পর রোগীকে ওষুধ দেওয়া রোবট দিয়ে করা হচ্ছে, অনেক জায়গাতে করা হচ্ছে। সো এইভাবে ইউজ করতে পারি। গৃহস্থলীর কাছে তো খুব কমন এখন। আমি 2018 সালে ঘর মুছার একটা রোবট কিনছিলাম, আই রোবট নামে। এই কোম্পানির মধ্যে এখন নাই মোস্ট প্রবাবলি। ঘরে মানে একটা কোনায় ছেড়ে দিলে ওই স্ক্যান করে লম্বা হয়ে এভাবে এভাবে আস্তে আস্তে মুছতো। ফার্স্টে হচ্ছে যে পানি ছিটাইতো, তারপর মুছতো, পানি ছিটাইতো মুছতো, এইভাবে যেত আর কি। ফেসবুকে মনে হয় এখনো ভিডিওটা আছে, আমি যাই না। বাট রোবট তখন থেকে আরো অনেক আগে থেকে এটা আসতেছে, এখন তো এটা আরো ভালোভাবে আরো দেখা গেছে অটো ভ্যাকুয়াম মেশিন বা আপনার রান্নার জন্য রোবট। টেসলা দেখবেন বেশ কিছু রোবট তৈরি করছে, এটা ভিডিও এখন ইউটিউবে অ্যাভেলেবেল, আপনি খুঁজলেই পাবেন। যে টেসলা রোবট আপনাকে হচ্ছে যে জুস বানায় দিচ্ছে, কফি বানায় দিচ্ছে, সার্ভ করতেছে, আপনার সাথে কথা বলতেছে। তো কেয়ার গিভিং রোবট, যে আপনার বাসায় যে অনেক বুড়ো লোক থাকে তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, তাদেরকে হাতে ধরে নিয়ে যাওয়ার জন্য, বা তাদের কোনো শারীরিক সমস্যা হলো কিনা দেখে মেসেজ করার জন্য প্রচুর জায়গায় এখন রোবটের ইউজ হচ্ছে। সো আমার মনে হয় রোবট নিয়ে একটুকুই আছে, এরপরে মেশিন লার্নিং নিয়ে কিছু টপিকস আছে। আমি মোটামুটি 20 মিনিট এটা নিলাম, আর বাকি 10-15 মিনিটে আমি চেষ্টা করবো যে মেশিন লার্নিং নিয়ে বলতে। এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, কুইক একটা বা দুটা প্রশ্ন নেই, যেন আপনারা একটু ব্রেক নিতে পারেন। এবং আপনারা একটু জাস্ট ব্রেক মানে আপনারা চলে যাবেন না, জাস্ট চিন্তা করেন আমি কি কি বললাম এগুলো একটু অ্যাবজর্ভ করেন। আমি যিনি মডারেটর আছেন ওনাকে রিকোয়েস্ট করবো যে চ্যাট বক্সে এরকম কোনো কোয়েরিজ আসছে কিনা, না থাকলে আমি পরেরটায় চলে যাবো। তাসফিয়া মডারেটর। এন্ড মইনুল একটু কোঅর্ডিনেট করো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই মাইক অন করে বলতে পারেন চাইলে। বা চ্যাট বক্সেও দিতে পারেন, যে যদি কোনো এর মধ্যে আমি যতটুকু বলেছি এর মধ্যে কোনো কোয়েশ্চেন্স আছে কিনা। জয়ন্ত সাহা হ্যান্ড রাইজ করেছে, জি বলুন। জি প্লিজ বলেন, একটা বা দুইটা প্রশ্ন আমি নেই। আসসালামু আলাইকুম, আমি জি বলেন। জয়ন্ত আচার্য। জি প্লিজ বলেন, স্যার, সংক্ষেপে আপনি প্রশ্ন। ওই রিইনফোর্সমেন্ট লার্নিং এর বিষয়টা বলছিলেন। এই বিষয়ে একটা জিনিস মানে আমাদের বইয়ে লেখা আছে যে যদি রোবট সঠিক করে তাহলে তাকে পুরস্কৃত করা হয়, এবং যদি ভুল করে তবে তাকে পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। তো আচ্ছা, পানিশমেন্ট কিভাবে করা হয়? ওকে, এটা নিয়ে আমি ওটা মেশিন লার্নিং এর পার্ট, রিইনফোর্সমেন্ট বা সুপারভাইজার, এটা আমি এই যে এখানেই আছে। হ্যাঁ, আমি এখানে আপনাদের সামনে এসে এটা বলবো। এটা মেশিন লার্নিং এর পার্ট, আমি আসছি রোবট সংক্রান্ত এখানে কি আর কোনো আছে, আমি এটা নিয়ে বলবো, আমি ডেফিনেটলি এটা আমার মাথায় আছে, এটা আমি বলবো। এছাড়া আর কি কোনো প্রশ্ন আছে? আমি ওখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, তখন আমার মনে হয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর স্যার, আল্ট্রাসনিক সেন্সর ও ইনফ্রারেড সেন্সরের মধ্যে একটু পার্থক্যটা যদি বলতেন, আর কাজগুলো। আল্ট্রাসোনিক, থ্যাংক ইউ। আইআর ইনফ্রারেড সেন্সর বা আইআর সেন্সরটা হচ্ছে বেসিক্যালি কি হয়, আইআর ইনফ্রারেড অর্থাৎ ইনফ্রারেড, বুঝতেই পারতেছেন আমাদের দেখার, আমরা সব তো দেখতে পারি না, রাইট? আমরা এখানে কিছু কিছু আলোক তরঙ্গ আছে যেগুলো আমরা দেখতে পারি, আর জিবি যেটা আছে, সেই তরঙ্গের বাইরে অন্য অনেক কিছু আছে, যেমন ইউভি রে আছে, তাই না? সূর্য থেকে আমরা শুনছি আল্ট্রাভায়োলেট রে, যেটা বেশিক্ষণ শরীরে থাকলে ক্যান্সার হইতে পারে বা চর্মরোগ হইতে পারে। সো এরকম অনেক ফ্রিকোয়েন্সির আলো আছে যেগুলো আমরা দেখতে পারি না। সো এর মধ্যে একটা একটা রেঞ্জ হচ্ছে ইনফ্রারেড, এই আলোটা আমরা দেখতে পারি না। সো আইআর সেন্সর হচ্ছে ইনফ্রারেড ট্রান্সমিটার এবং রিসিভার, একটা পেয়ার হয় সাধারণত। দেখবেন যে একটা সাদা একটা কালো থাকে।
আইআর সেন্সরের পেয়ার গুলা যদি দেখেন, বা আলাদা করেও কিনে অনেকে পরে জোড়া লাগায় চালাইতে পারে। আইআর ট্রান্সমিটার কি করে, ও ইনফ্রারেডটাকে বার্স্ট করে, অর্থাৎ ও ছাড়ে। আর আইআর কালো যেটা রিসিভার, সেটা কি করে, রিসিভ করে। এই ছাড়া আর রিসিভ করার মধ্যেই আসলে ও ডিফাইন করে 0 আর 1 এর খেলা। অর্থাৎ মনে করেন একটা সাদা প্ল্যাটফর্ম আছে, এর মধ্যে কালো লাইন আছে, এর মধ্যে দিয়ে রোবটটাকে যেতে হবে। সো কি করবে আইআর, কি করবে, মানে ইনফ্রারেড এই রেটা ছাড়বে, আর রিসিভারটা হচ্ছে রিসিভ করবে। যদি কালো হয় তাহলে কি হবে, কালো জিনিস সবসময় কি হয়, আমরা আলো শোষণ করে নেয়, তাই না? তার মানে কি হয়, যখন ইনফ্রারেডটা ছাড়বে কালোটা শোষণ করে নিবে। রেডের যে রিসিভার যেটা আছে, ও কি পাবে, ও কিন্তু আলো পাচ্ছে না। অর্থাৎ ও বুঝে যাবে ওই জায়গাটার মধ্যে কালো ট্র্যাক আছে, তখন রোবট ওইটা ধরে ধরে যাবে। যখনই রোবট একটু সরে সাদার মধ্যে আসবে, সাদা কি করে আমরা জানি যে আলো সবসময় ছেড়ে দেয়, অর্থাৎ রিফ্লেক্ট করে। অর্থাৎ আইআর যখনই বার্স্ট ছাড়বে, ইনফ্রারেডটা ছাড়বে, রিসিভার তখন রিসিভ করা শুরু করবে। তখন কিন্তু রোবটকে বলবে যে আমি কিন্তু অলরেডি রিসিভ, মানে ইনফ্রারেড আমি রিসিভ করতেছি, লাইটটা আমি রিসিভ করতেছি, তার মানে তুমি কিন্তু মনে হয় সরে গেছো, তুমি হয় ডানে যাও অথবা বায়ে যাও। দেখবেন আইআর এভাবে, সেন্সরের মধ্যে অনেকগুলো সেন্সর থাকে, তার মানে কি, সে প্রত্যেকটা সেন্সরের ডাটা নিয়ে সে অ্যাভারেজ করে, যে যদি একটু রোবট যদি ডানে সরে যায়, ও বলে যে এখন বাম দিক থেকে আমি কোনো ডাটা রিসিভ করতেছি না, অর্থাৎ তখন রোবটকে ইনস্ট্রাকশন দেয় যে তুমি একটু বায়ে মুভ করো। আবার যদি বেশি বায়ে মুভ করে ফেলে, তখন ওকে বলে যে না তুমি এখন ডান দিকে থাকো। তো দেখবেন যখন লাইন ফলোইং রোবট যেতে থাকে, আইআর সেন্সর দিয়ে দেখবেন এরকম মুভ করতে করতে যায়, অর্থাৎ সে কন্টিনিউয়াস সেন্স করতে থাকে কোন জায়গা থেকে। এটা হয় না। উল্টাও হইতে পারে, যে সাদার মধ্যে কালো, তখন তো বললাম কালোর মধ্যেও সাদা হইতে পারে, তখন কি করবে, যতক্ষণ সে আইআর রিসিভ করতে থাকবে ততক্ষণ সে ওইটাকে লাইনে থাকবে। কালো মানে মানে আইআরটার ফেরত আসবে না, তখন মানে ওই জায়গায় সে যাবে না। এটা হচ্ছে আইআর, ইনফ্রারেড পাঠানো এবং রিসিভ করা, এই পেয়ারদের রোবটের কাজ হয়। আর আল্ট্রাসনিকও একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে। ওখানে হচ্ছে এখানে যেরকম আমরা সবকিছু দেখি না, আল্ট্রাসনিকে এরকম অনেক মানে সাউন্ড ওয়েভ আছে যেগুলো আমরা শুনি না। হিউম্যান হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ বা 20 কিলো হার্জ পর্যন্ত শুনতে পারি আমরা। এটা বয়সের সাথে সাথে এটা আরো রেঞ্জটা কমে, বা যদি যার বয়স কম ওর রেঞ্জটা বেশি থাকে। বাট 20,000 হার্জের উপর আপনাকে যদি 30,000 হার্জ আমি শোনাই, আপনি কিন্তু শুনবেন না, কারণ আপনার ওই ক্যাপাসিটিটা নাই। আল্ট্রাসনিকে কি হয়, এই 20,000 হার্জের মানে 20,000 হার্জের উপরে একটা সাউন্ড ওকে পাঠানো হয়। দেখবেন আল্ট্রাসনিক মধ্যে সামনে দুটো স্পিকারের মতো থাকে, একটা পাঠায় একটা রিসিভ করে। এই যে পাঠাইলাম, সে সামনে যদি কোনো বাধা থাকে ওখানে ধাক্কা খেয়ে আবার ফেরত আসবে, কতক্ষণে গেল কতক্ষণে ফেরত আসলো, এটার উপর ক্যালকুলেট করে ও সামনের অবজেক্টটা বা অবস্টেকেলটা কত দূরে আছে সেটা সে ডিফাইন করে। অর্থাৎ আমি আমার চোখে দেখতেছি, কিন্তু যারা হচ্ছে যে দেখবেন অন্ধ, ওদের জন্য দেখবেন যে অন্ধদের জন্য স্টিক থাকে, হেল্পিং স্টিক থাকে, ওটার সামনে আসলে আল্ট্রাসনিক সেন্সর থাকে, যে সামনে কোনো বাধা আছে কিনা ওটা কন্টিনিউয়াস ডিস্টেন্সটা মেজার করতে থাকে। যদি 1 মিটার বা একটা সেফটি রেঞ্জের কাছাকাছি চলে আসে, তখন সিগন্যাল দেওয়া শুরু করে। অর্থাৎ আল্ট্রাসনিক সেন্সর সাউন্ড যায় এবং বাড়ি খেয়ে ফেরত আসে, ইকো হয়, যেটা যে আমরা ইকো শুনি, ওই ইকোটা কতক্ষণে গেল আসলে এটার উপর বেস করে ডিস্টেন্সটা মেজার করা হয় বা অবস্টেকেলটাকে ডিফাইন করা হয়। স্যার বাদুড়ে চলার মতো, বাদুড় যেভাবে বাদুড়ের চলার মতো, এক্স্যাক্টলি বাদুড়ের চলার মতো। বাদুড় যেভাবে পাঠায় এবং সে আসে, ও তো চোখে দেখে না, সো এভাবেই আর কি। অথবা হচ্ছে যে আকাশে প্লেন, আপনারা যারা প্লেনে উঠছেন বা দেখছেন, যে আকাশে প্লেন বলে না যে 30,000 ফিট উপরে আছি, 35,000 ফিট উপরে আছি, এটা ওরা বাইর করে কিভাবে, আল্ট্রাসনিকের একটা টেকনোলজি। ওটা আরো আরো অ্যাডভান্স সিস্টেম, বাট প্রিন্সিপালটা অলমোস্ট সেম। ওর নিচে দেয় সি লেভেল থেকে সে ঠিক কতটুকু উপরে আছে, সেভাবে সে ডিস্টেন্সটা মেজার করতে থাকে। দিল, পাঠাইলো, কত উপরে আছে, যত উপরে থাকবে সাউন্ডের ক্যাপাসিটিটা বা হচ্ছে যে ইন্টেন্সিটিটা তখন কমতে থাকে, সেই অনুযায়ী সে চিন্তা করে যে কত উপরে আছে। সো আশা করি আপনার সেন্সরটা নিয়ে আইডিয়া পেয়েছেন। আমি এরপরও যদি কোশ্চেন থাকে, আমি একটু মেশিন লার্নিং এ যাই। সো তারপর আমি চেষ্টা করব আপনাদের সময় অ্যালাউ করলে আমি কোশ্চেন নেওয়ার জন্য। মেশিন লার্নিং কি এটা আমি অলরেডি বলে ফেলছি আপনাদেরকে, যে মেশিন লার্নিং মানে হচ্ছে প্রচুর ডাটা থাকে, এগুলাকে একটা একটা ফ্র্যাগমেন্টেড অথবা একটা সেগমেন্টেড করে ওইটা দিয়ে আমি মেশিনকে শিখাই। এক্সাম্পলটা কি হতে পারে, খুব কমন জিনিস, এটা আপনাদের বইও আছে, যে অনেকগুলা কুকুর, 100টা কুকুরের ছবি দেখায় ওকে মেশিনরে বললাম যে এটা হলো কুকুর, আবার 100টা ছবি বিড়ালের ছবি দেখায় বললাম এটা একটা বিড়াল। তারপর ওকে বললাম যে যে এবার বলো তো, একটা র্যান্ডম ছবি দেখায় বললাম যে এটা কি কুকুর না বিড়াল, ও হয়তো বলতে পারলো যে হ্যাঁ এটা একটা কুকুর অথবা বিড়াল। ওয়ারেস কুকুর আর বিড়াল দুইজনের কিন্তু 4টা পা আছে, 2টা কান আছে, গোফ আছে, লেজও আছে, রাইট?
দেখতে কিন্তু সিমিলার, কিন্তু একটা কুকুর একটা হচ্ছে বিড়াল। মেশিন তখন এভাবে শিখে যে প্রতি পয়েন্টে পয়েন্টে ডটে ডটে, শেখার অনেক ক্যাটাগরি আছে, এটা আমি ডিটেলসে গেলাম না, বাট মেশিন জাস্ট এভাবে শিখে যে হ্যাঁ এইটার কুকুরের এই কিছু স্পেসিফিক এই টার্ম গুলোর জন্য এটা কুকুর আর এটার জন্য হচ্ছে বিড়াল, এভাবেও শিখতে পারে। এই যে আমি ওকে ধরে ধরে শিখাই দিলাম, এটাকে বলে সুপারভাইজ লার্নিং। আমি একটু আগে মেশিন লার্নিং এর ধরনটা আসি, তারপরে আমি কিভাবে কাজ করে ওটাতে যাব। সো এই যে ধরে ধরে শিখাই দিলাম, এটাকে লেভেল যুক্ত শেখানো বলে। অর্থাৎ এই যে আমি আপনাকে এখন দেখাচ্ছি, আপনারা যে স্কুল কলেজে ক্লাস 1 2 3 4 বা এই যে এখন যে আপনারা পলিটেকনিকে পড়তেছেন, বইয়ে যা শিখাই দিতেছে শিখতেছেন, দ্যাট ইজ সুপারভাইজ লার্নিং। আর আনসুপারভাইজ লার্নিং কি, আমরা যেটা আমাদেরকে ধরে শিখাই দেয় না, কিন্তু আমরা শিখে যাই। যেরকম রাস্তায় একটা বোম ফুটছে, আমার দৌড় দিতে হবে, এটাকে আপনার বইয়ে শিখছেন? আপনাকে লিখছে বইয়ে যে এরকম রাস্তায় যদি পুলিশ মাইট দেওয়া শুরু করে দৌড় দিবেন, বা এটা তো শিখেন নাই, কিন্তু আপনি কিভাবে জানেন এটা? আপনার ব্রেন সিগন্যাল দিল কিভাবে? কারণ আপনি দেখছেন, জানেন, পেপারে দেখছেন বা টিভিতে দেখছেন, ইউটিউবে দেখছেন, দ্যাটস ওয়াই আপনি জানেন। সো এটা আনসুপারভাইজ লার্নিং, এটাও কিন্তু আপনার ব্রেন লার্ন করছে এবং সেই অনুযায়ী আপনি এক্সিকিউট করছেন। রোবটের ক্ষেত্রে এরকম আনসুপারভাইজড অনেক লার্নিং থাকে। যেরকম আপনাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাই দিই, তাহলে আপনারা রিলেট করতে পারবেন। যে আপনারা হয়তো যে লার্নিং দিচ্ছেন যে একটা বাসাতে দুইজন মানুষ আছে, তাদের খরচের ধরনটা, কে কোন জায়গায় বেশি খরচ করে। সে ছোট ভাই খাইতে বেশি খরচ করে, সে খালি খায়, এই কারণে ওকেও 5 টাকা দেওয়া হলো, ও 3 টাকার খায়। আর বড় ভাই যে আছে সে 2 টাকার খায়, তার মানে সে তাহলে বড় ভাই যে 2 টাকা কম মানে কম খাইলো, বাকি টাকাটা কি করে, তারও তো ট্রান্সপোর্টেশনে বেশি যায়। এই যে কোন জায়গাতে সে কি খরচ করতেছে, এটা কিন্তু ওকে আপনি ধরে দেন না, কিন্তু ও কিন্তু ডিটেক্ট করতে পারতেছে যে কে কোন জায়গায় বেশি খরচ করতেছে বা কার খরচের ধরনটা কিরকম। যেরকম হচ্ছে যে আপনি দেখবেন যারা বিকাশ ইউজ করেন, বিকাশে লোন নেওয়া যায় বিকাশ অ্যাপ থেকে, সবাই কিন্তু থাকে না, সবারটার মধ্যে লোন থাকে না। বিকাশের অ্যাপে কি হয় সেটা একটু বলি। ও আসলে দেখে আপনি অ্যাপে কি কাজ করেন, আপনি ক্যাশ মানে অ্যাড করা বা কি রকম খরচ করেন, আপনি ক্রেডিট কার্ডের বিল দেন কিনা, আপনি কিউআর কোড দিয়ে কত পেমেন্ট করেন, আপনার ডিপিএস আছে কিনা। সো বেসিক্যালি এটার এক্সাম্পল দিলাম কারণ আপনারা সবচেয়ে ইজিলি রিলেট করতে পারবেন। সো ওই মেশিন কিন্তু নিজে নিজে খুঁজতেছে যে কোন ও কি করে না করে। ওকে বলাই আছে যে বেশি খরচ করবে ওরে তুমি লোন দিবা, কারণ ওর অনেক টাকা বিকাশে থাকে। আর যে যার টাকায় থাকে 5 টাকা 10 টাকা 3 টাকা, ওরা লোন দেওয়া লাভ কি, ও তার আমার লোন ফেরত দিতে পারবে না। সো ওকে আমি জাস্ট আইডিয়াটা দিছি, বাট ও কিন্তু ওই আনসুপারভাইজড ওয়েতে কিন্তু লার্ন করে নিছে। আর ওকে সুপারভাইজড ওয়েতে কি লার্ন করে দিছে যে হ্যাঁ এই ডেবিট কার্ড সংক্রান্ত খরচ, এটা হচ্ছে ক্রেডিট কার্ড, সে ক্রেডিট কার্ডে বেশি খরচ করে। আবার হচ্ছে ক্যাশ ইন সে বেশি করে, ক্যাশ আউট সে বেশি করে। ওইখানে দেখবেন যদি লোন নিতে যান, ওইখানে স্পষ্ট লেখা থাকে দুইটা জিনিসে যে 2 টাইপের খরচ বেশি করেন, বেশি বেশি করেন, তাহলে আপনি লোনের জন্য এলিজিবল হবেন। অ্যাপে দুইটা দেখেন কেন বলে যে লেভেল যে ও মানে ওকে যে লেভেলটা শিখিয়ে দেওয়া হয়েছে, ওই লেভেলের ওই স্পেসিফিক টার্মিনোলজির যে খরচ, বিকাশের টাকা ঢুকাবেন আর খরচ করবেন, এটাই তো জিনিস। আর বিকাশ দিয়ে তো আপনি শরবত বানাইতে পারবেন না, বিকাশ দিয়ে আপনার টাকায় ঢুকে টাকায় বেরোবে, বাট স্পেসিফিক কোন টাইপের ট্রানজাকশন করলে ও আপনাকে এলিজিবল ধরবে, এটা হচ্ছে ও নিজে নিজে ডিসিশন নিতে পারে। আপনি লোনের অ্যাপ্লাই করেন মানে এই না যে বিকাশের অফিসে কেউ বসে আছে দেখলো হ্যাঁ এখন রহিমউদ্দিন লোনের অ্যাপ্লাই করছে, এখন কেউ দিব না চিন্তা করি, এরকম না। মেশিনই চিন্তা করতেছে যে ও ডিসিশন নিয়ে নিচ্ছে, ওকে যে জিনিসটা শিখায় দেওয়া আছে এর মধ্যে, এবং ওকে যে জিনিস মানে ধরে শেখানো হয় নাই কিন্তু এর পাশাপাশি সাবসেটের মধ্যে হয়তো আছে, সে ওইটার উপর বেস করে একটা ফাইনাল ডিসিশন সে নেয়। এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আর লাস্টে হচ্ছে রিইনফোর্সমেন্ট, ট্রায়াল এন্ড এরর প্রক্রিয়া। ট্রায়াল এন্ড এরর প্রক্রিয়াটা অনেকে বলছে যে পুরস্কার আর হচ্ছে শাস্তি, মানুষ দিয়ে শিখাই। আমার ছোট মেয়ে ও হচ্ছে, আমি বৃষ্টি হইলেই তো হচ্ছে আমরা জানালা কি করি লাগাই দিই যেন বৃষ্টির পানি না আসে। তো সেটা দেখছে কিন্তু যে বৃষ্টি আসলে বাবা বা মা জানালাটা লাগাই দেয়, বা বাসায় যে থাকে সে জানালাটা লাগাই দেয় মানে পানি ভিতরে না আসে বা ঠান্ডা বাতাস ভিতরে না আসে। সেটা দেখছে সে, কিন্তু এটা কি আনসুপারভাইজ লার্নিং। তারা সুপারভাইজও করা হয়েছে যে এরকম বৃষ্টি বা ঠান্ডার সময় জানালা লাগাই দিবা, তাহলে কি হইলো, সে তাকে বলা হইলো, সে সুপারভাইজ হইতে শিখলো। আনসুপারভাইজ সে দেখলো যে সবাই কি করে, দেখে দেখে শেখা যেটাকে বলে। এরপরেও আমার ওই মেয়ের তার শখ হয়েছে যে তারপর যদি খুলে তাহলে কি হয়। সে কি করে, বৃষ্টি হইতেছে আমরা কেউ বসে আছি, সে গিয়া জানালাটা খুইলা বৃষ্টির দিকে কিন্তু তার নজর নেই, সে খুইলা সে চায় আছে, দেখতেছে যে তার বাবা মা কি করে, আমি কি করি, ওইটাকে তার একটা থাপ্পড় দেই বা একটা তাকে ধমক দেই নাকি আমি আবার জানালাটা লাগাই দিই, সেটা দেখে। যদি দেখে যে না আমি গিয়া শুধু আবার জানালাটা লাগাইতেছি, তার মধ্যে খুব বেশি চেঞ্জ হয় না,
ও আবার এই জিনিসটা তাহলে দুষ্টমি হিসাবে নিয়ে আসে, আবার এটা খোলা শুরু করে, যতক্ষণ না সে বাধা পাইতেছে সে একটা যে আম্মু এটা তুমি খুলো না, এটা খুললে তোমার ঠান্ডা মানে ঠান্ডা লাগবে, সো তুমি এটা লাগাই দাও। সো কি করলো সে রিইনফোর্সমেন্ট, সে জিজ্ঞেস করে করে ওকে কিন্তু বলার পরেও সে কিন্তু খুলে দেখলো যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কি হয়। এটা অনেকটা বলতে পারেন যে আমাদের প্রশ্ন করে করে শেখার মতো। চ্যাট জিপিটিতে আপনি যাই জিজ্ঞেস করেন না কেন ও কিন্তু শিখতেছে আপনার কাছ থেকে, রাইট? পৃথিবীর লক্ষ লক্ষ মিলিয়ন অফ ইউজার থেকে শিখতেছে। ও কিন্তু আপনার একটা কিছু জিজ্ঞেস করার পরে উত্তর দেওয়ার পরে নিচে দেখবেন থামস আপ বা থামস ডাউনের একটা সাইন থাকে। তার মানে কি, আপনি কি উত্তরটায় খুশি হইলেন না খুশি হইলেন না? খুশি হইলে ওর একটা পুরস্কার দিচ্ছেন থামস আপ, আর যদি খুশি না হন একটা থামস ডাউন দিচ্ছেন। তার মানে তখন সে কি চেষ্টা করবে, এই টাইপের কোশ্চেন গুলোতে সে চেষ্টা করবে অন্য একটা বেটার অ্যান্সার সামনে প্রোভাইড করার জন্য। অনেকে দেখবেন যে একটা উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন, সে উত্তর উল্টাপাল্টা উত্তর দিচ্ছে, আপনি ওটা মধ্যে গালিগালাজ টাইপ করেন। অনেকে দেখছি যে চ্যাট জিপিটিতে গালি দিচ্ছে, ও তো কিছু বুঝে না, কিন্তু ও ওটুক বুঝতেছে যে হিউম্যান সাইকোলজিতে যে সেন্টিমেন্টে ওই জিনিসটা পছন্দ করে নাই। এবং চ্যাট জিপিটির যে কোনো উত্তর নিচে দেখবেন একটা প্রশ্ন দিয়ে শেষ হবে। ও আবার আপনাকে দেখাবে, আপনি যখন বললেন এখন মনে করেন বাংলাদেশের টেম্পারেচার কত, ও বললো ঢাকার টেম্পারেচার এখন মনে করেন 25, দেওয়ার পরে সে নিচে একটা প্রশ্ন করবে, তুমি কি চাও তোমাকে একটা চার্ট বানায় দিই, তুমি কি চাও গত 10 বছর কি কি ডাটা ছিল, এরকম XYZ অনেকগুলো প্রশ্ন করে। কেন করে? দ্যাট ইজ রিইনফোর্সমেন্ট লার্নিং, যে ওকে সুপারভাইজ ওয়েতে তো পৃথিবীতে যত এরকম মানে 5-10 বছরের ডেটা দিয়ে তো ওরে শেখানো হয়েছেই। আনসুপারভাইজড ওয়েতে এই যে আমাকে যে বারবার আমি কোশ্চেন আনসার করতেছে, যে আমি উত্তর দিচ্ছি, এটার উপর বেস করে আনসুপারভাইজ লার্নিং করতেছি। আর রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে সে প্রশ্ন কইরা কইরা দেখে যে আপনি তাকে কি ইনস্ট্রাকশন দেন, ফার্দার কি ইনস্ট্রাকশন দেন, আপনার বিহেভিয়ারটা কি, প্যাটার্নটা কি। যেরকম ফেসবুকেও যেরকম এখন দেখেন যে আপনি যে কাজটা করতে থাকেন আপনাকে ঘুরে ফিরে ওই জিনিসগুলোতেই বারবার সে আপনাকে ডাইভার্ট করে, ট্রানজেক্ট করে। কোন টাইপের রিল আপনি বেশি দেখেন ওইগুলাতে আপনাকে ট্রানজেক্ট করবে। সো দ্যাট ইজ বেসিক্যালি আপনার অ্যাক্টিভিটিস এর উপরে বেস করে সে আপনাকে একটা কিছু দেখে, দ্যাট ইজ রিইনফোর্সমেন্ট। সো আশা করি পুরস্কার আর হচ্ছে যে শাস্তির বিষয়টা আপনি বুঝতে পারছেন, যে সে মানে শেখার ধরনটা, শাস্তি মানে ওরা কান ধরে দাঁড় করে রাখবো চ্যাট জিপিটি রে বা কাউকে, বিষয়টা ঠিক তা না। মানে সে পজিটিভ ভাইব পাইলো নাকি নেগেটিভ ভাইব পাইলো, সে এইটার উপর এই সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা করে সে একটা শেখার ট্রাই করে। আশা করি মেশিন লার্নিং এর এই ধরনটা আপনারা বুঝতে পারছেন। এর বাইরেও আরো কিছু ধরন আছে, বাট মূলত মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা এই ধরনগুলাই মানে লার্নিং এর ক্ষেত্রে এই টাইপের লার্নিং গুলো আমরা ইউজ করি। এই টাইপ গুলোতে আবার অনেকগুলো মডেল আছে, আপনারা হয়তো আপনাদের বইতে দেখবেন KNN, CNN, ইওলো, তারপর RNN, এরকম অনেকগুলো মডেল আছে যেগুলো হচ্ছে যে বিশ্বব্যাপী কিছু মানে ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার যেটাকে বলে, যে এই টাইপটাকে ফলো করা হয়। যে প্যারাগ্রাফে যেরকম আমরা কি আগে ইন্ট্রোডাকশন, পরে কিছু একটা কি কি ধরন আছে, তারপর ব্যাখ্যা, তারপরে নিচে হচ্ছে কনক্লুশন, এরকম কিছু না, ইটস এ প্যাটার্ন। প্যাটার্নের বাইরেও অনেক কিছু হয়, বাট এই প্যাটার্ন অনেকে ফলো করেন, অনেকে পয়েন্ট দিয়ে করে, অনেকে প্যারাগ্রাফ আকারে লেখে, রাইট? সো এরকম মেশিন লার্নিং এর শেখার ক্ষেত্রেও বেশ কিছু প্যাটার্ন আছে, যে প্যাটার্ন গুলোকে আপনার ফলো করা হয়। সো কি কি ওয়েতে করা হয় আপনি যেহেতু বলছেন, আমি অলরেডি এই 6টা ধাপও আমি আপনাকে বলে ফেলছি। তো ডেটা সংগ্রহ, প্রচুর ডেটা সে নিতে থাকে, তারপরে প্রসেসিং করে কি হয় যে আমরা সারাদিন প্রচুর ডেটা পাইতে থাকি, জেনারেট হতে থাকে। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমার ডেটা জেনারেট হচ্ছে না, ডিজিটাল ডেটা অবশ্যই জেনারেট হচ্ছে। সো এর থেকে আমি যদি আপনার সাথে যদি ওই মনে করেন যে যে কয়েকদিন আগে যে ফুটবল খেলা হলো ওটা নিয়ে আমি আলোচনা শুরু করি, ওটা কিন্তু আজকে আমাদের টপিকস না। সো এটা কি, ইটস এ নয়েজ, আননেসেসারি ডাটা। সো এরকম আননেসেসারি ডাটা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন এরকম মানে এরকম 5-10% বা এরকম অনেক ক্ষেত্রে 20%ও আননেসেসারি ডাটা থাকে, সেগুলোকে মুছে ফেলতে হয়, সরায় ফেলতে হয়, ক্লিনজিং করতে হয়, ডাটা সেগমেন্টেশন করতে হয়। করে আমরা মডেলটা নির্ধারণ করি, আমরা কোন মডেলে তাকে শেখাবো, কিভাবে তাকে শেখাবো। এই মডেল ট্রেনিং এর ক্ষেত্রে যে ডেটা সেট গুলো থাকে, অর্থাৎ এই যে আমরা যে প্রথমে যে ডেটা কালেক্ট করছি এরকম দুইটা সেট আমরা করি, একটা হচ্ছে টেস্টিং ডাটা সেট, একটা হচ্ছে ট্রেনিং ডাটা সেট। ট্রেনিং দিয়ে ওকে ট্রেন করাই, এই যে বললাম যে 100টা কুকুর 100টা বিড়ালের ছবি দেখায় বললাম এটা কুকুর এটা বিড়াল। এরপরে আমরা হচ্ছে বা আরো 100 বা অ্যানাদার 50 ডেটা দিয়া আমরা জিজ্ঞেস করবো, বলো তো এবার এই 50টা দেখায় এটা কুকুর না বিড়াল, এটা কুকুর না বিড়াল, এটা কুকুর না বিড়াল। ও কি করবে, যখন দেখবে যে হ্যাঁ কুকুরকে কুকুর বলতেছে, বিড়ালকে বিড়াল বলতেছে, আপনি ওকে বলে যাচ্ছেন বা ওকে অন্য কিছু বলতেছেন না, ও কিন্তু এই রিইনফোর্সমেন্ট হয়ে তো নিজেকে আরেকটু ভালো মনে করে, হ্যাঁ আমি তো ঠিক বলছি। কোনো এক সময় যদি হয় যে বিড়াল রেসে কুকুর বলে ফেলছে, তখন আপনি ওকে ঠিক করলেন যে না ও তো ঠিক বলতেছে না, 10 বার ছবি দেখালে 6 বার ঠিক বলতেছে, 4 বার বলতেছে না, তখন কিন্তু আপনি মডেলকে ইভালুয়েট করেন, আবার মডেলটাকে একটু ভালো করে শেখান যে না ও মনে হয় কিছু জিনিস বাদ দিয়ে যাচ্ছে, আমাদের লেভেলিংটা মনে হয় ঠিক নাই।
সো ইভালুয়েশন করেন এবং ফাইনালি সেটার উপর বেস করে আপনি প্রেডিকশন করেন। 10 বছরের ঢাকার আবহাওয়ার ডাটা আপনি মডেলে দিয়ে ট্রেন করায় আপনি বললেন 2026 সালে মে মাসে বা জুন মাসের আবহাওয়া কেমন থাকবে, তুমি আমাকে প্রেডিকশন দাও, আপনি কিন্তু প্রেডিকশনটা পাবেন। গুগল ওয়েদার যেরকম করে আগামী 4 দিন 7 দিন 8 দিনের আবহাওয়ার আপনাকে একটা প্রেডিকশন দেয়। কিভাবে দেয়? ও তো আল্লাহ না, তাহলে কিভাবে দেয়? বেসিক্যালি ডেটাকে অ্যানালাইসিস করে কিরকম থাকতে পারে, এখন মানে মেঘের অবস্থা কিরকম, আর্দ্রতার অবস্থা কিরকম, মানে এখন কোন সময়টা শীতকাল না গরমকাল, এগুলো অনেক কিছু হিসাব করে ও কিছু প্রেডিকশন দেয়। প্রেডিকশন সবসময় যে ঠিক হয় বিষয়টা তা না। বিটিভি থেকে ভালো রেজাল্ট তো দেয় গুগল, তাই না? বিটিভি যখন বলে বৃষ্টি হবে তখন দিকে সূর্য, যখন বলে সূর্য তখন দিকে বৃষ্টি। বাট গুগল কিন্তু অনেক সময় আপনাকে দেখবেন রিয়েল অ্যান্সার দিতে পারে, কারণ ওর সবকিছু, ও তো পৃথিবীর সব পুরো ডাটা নিচ্ছে, ওর মডেলটা অনেক ভালো ট্রেন, এই কারণে ও ভালো রেজাল্টও দিতে পারে। এবং বৃষ্টির আসার আগে আমার মোবাইলে তো বৃষ্টি আসার মিনিমাম আধা ঘন্টা আগে আমি মেসেজ পাই যে রেইন ইজ কামিং বা এরকম কিছু একটা, যে বৃষ্টি আসতেছে কিন্তু সামনে, তুমি প্রস্তুতি নাও। সো দ্যাটস হাউ মেশিন লার্নিং ওয়ার্কস। এবার আসেন এই কুইজটার উত্তর দেন তো। আপনারা চ্যাট বক্সে অ্যান্সারটা দিবেন, ABCD দিয়ে দিবেন। আমি একটু বলি প্রশ্নটা। একটা মডেলকে বিভিন্ন প্রাণীর ছবি দেখে বিড়াল ও কুকুর চেনার প্রশিক্ষণ দেওয়া হলো। হ্যাঁ, এই যে বললাম 100টা কুকুর 100টা বিড়াল। তো দেওয়ার পরে আমরা একটা তাকে র্যান্ডম একটা ছবি দেখে বললাম যে এটা বলো তো এটা কুকুর না বিড়াল। ও ঠিকঠাক মতো বলতে পারলো অথবা মানে আইডেন্টিফাই করতে পারলো যে হ্যাঁ এটা একটা বিড়াল বা কুকুর। আমি যখন ওরা জেব্রা দেখাবো বা ঘোড়া দেখাবো, এটারও 4 পা আছে, কান আছে, লেজ আছে, কিন্তু ও বলতেছে না এটা কুকুরও না বিড়ালও না, কিন্তু কুকুর বা বিড়াল দেখালেও বলতে পারে। তাহলে এটা কি টাইপের লার্নিং? মেশিনটা কি টাইপের লার্নিং? এটা কি আনসুপারভাইজড, রিইনফোর্সমেন্ট, সুপারভাইজ নাকি সেমি সুপারভাইজড? আপনারা ঝটপট একটু চ্যাট বক্সে দিয়ে দেন তো এবিসি। আমার যিনি মডারেটর আছেন কি কি অ্যান্সার আসছে একটু বলতে থাকেন তো আমাকে, যে কি কি টাইপ করছে, এখন কি আসতেছে। চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন নেই ভাইয়া। কোয়েশ্চেন না, এখন ওরা অ্যান্সার দিবে, এই কুইজটার অ্যান্সার দিবে তারা। ABCD লিখে অ্যান্সার করবে। সুপার বোস বলছে, বি বলছে একজন, রেনফোর্সমেন্ট বলছে একজন, হুম, তারপর এখন অ্যান্সার দেন। আরেকজন বি। বি, ওকে। আর বি বলতেছে সবাই। বি বলতেছে, বি, বি ফর বাংলাদেশ। জি। এই শিখাইলাম এতক্ষণ, বি বলতেছে সবাই। এখন কি আসতেছে? বি ভাইয়া। সবাই বি বলতেছে। জি, আরেকজন বলছে সি। আচ্ছা, সবার কি অ্যান্সার দেওয়া শেষ? আচ্ছা, জি, আর কেউ বলছে না কিছু। ওকে ফাইন। সো রাইট অ্যান্সার ইজ বি, সুপারভাইজ লার্ন। সো আমি আপনাদেরকে একটু বলতে গেলাম মানে একটু আপনাদের ভরকায় দিতে চাইলাম, কিন্তু আপনারা কি করলেন, লজিক মানে লজিকের বাইরে গেলেন না। দ্যাটস হাউ সুপারভাইজ লার্নিং ওয়ার্ক। কখনো লজিকের বাইরে সে যাবে না, সে লজিকটাই, তাকে যেভাবে শেখানো হয়েছে সে লজিকটাকেই সেট করবে। লজিকের বাইরে অনেক এক্সটার্নাল ফোর্স আসতে পারে, বাট সে লজিকের বাইরে বা তাকে যে শেখানো হয়েছে শেখানোর বাইরে সে যাবে না। সো ইটস এ সুপারভাইজড লার্নিং। তাকে আমি স্পেসিফিকলি শেখাইছি কুকুর আর বিড়াল। তো তাকে যখন আমি আইডেন্টিফাই করতেছি সে কুকুর আর বিড়ালি সে আইডেন্টিফাই করতে পারছে। তো যারা বি অ্যান্সার দিয়েছেন, বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো মেশিন লার্নিং এর বাস্তব জীবনের প্রয়োগ, এটা আমার লাস্ট স্লাইড। আশা করি আমার খুব বেশি সময়ও নাই। সো বেসিক্যালি স্পিচ আর ইমেজ রিকগনিশন স্পষ্ট বুঝতে পারতেছেন। আপনারা যারা গুগল ফটোজ ইউজ করেন দেখবেন যে মাই ডে দেখায় অথবা নাম ধরে ধরে দেখায়, যে স্পেসিফিকলি অমুককে নিয়ে আমার সাথে তার কি কি ছবি আছে, মানে মেমোরিজ সে দেখায়। আবার স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে কি হয় যে আমরা দেখা যায় না যে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলতেছি, আমরা মুখে বলতেছি আর ওখানে টাইপ হয়ে যাচ্ছে। সো এটা কিভাবে করে, এটা বেসিক্যালি মেশিনকে শেখানো হয়েছে এভাবে যে সে প্রথমে অডিওটা ক্যাপচার করে ফিচার এক্সট্রাকশন করে। ফিচার এক্সট্রাকশন মানে কি? এই যে আমি আপনাকে কথা বলতেছি বাংলা, মেশিন তো আর বাংলা বোঝে না, ইংলিশ বোঝে না, রাশিয়ান বোঝে না। সো বেসিক্যালি যাই পাবে এটাকে 0 আর 1, আমাকে যেভাবে ট্রেন করা হয়েছে ওইভাবে 0 আর 1 এ সে কনভার্ট করে। তারপর তাকে যে মডেলে যে ভাষাটাতে তাকে যেভাবে ট্রেন করা হয়েছে সেই ট্রেনের মধ্যে সে ফিট করে সে আলটিমেটলি একটা টেক্সট আউটপুট দেখায়। ওভার ফিটিং ওয়ার্ডটা হয়তো অনেকে শুনে থাকবেন, অর্থাৎ যতটুকু শেখানো তার থেকে বেশি শিখায় ফেললে আবার ঝামেলা আছে, যে বেশি শিক্ষিত মানুষ পাগল হয়ে যায়। সো বেসিক্যালি মেশিনকে যদি আবার বেশি শিখায় ফেলেন, যে এমন শেখানো শিখাইছেন ওকে গরু ছাগল বিড়াল যাই দেখান না কেন ও কুকুর আর বিড়ালের মধ্যে ভাগ করে,
মানে একটা হাতি দেখালো সে দেখবে যেটা কুকুর, কিন্তু এটার মধ্যে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আছে, এক্সট্রা বৈশিষ্ট্য সম্পন্ন কুকুর বলবে সে হাতিকে, তার মানে কি যে ওভারফিটিং হয়ে গেছে। কিন্তু আসলে কি হবে, তাকে স্পেসিফিকলি তাকে আমাদের ট্রেন করাই দিতে হবে। এটা মানে এই আমি যখন বলবো যে আমি, এই আমি তো এক একটা ডায়ালেক্ট এক এক রকম, রংপুর বলবে আমি, বা সে চিটাগাং সিলেট, এক একজনের ডায়ালেক্টে এক এক রকম ভাবে আসে। ওকে যদি শিখাই দেওয়া হয় তখন আমি যেভাবে বলি না কেন, ও দিন শেষে কিন্তু বাংলাটা ঠিকভাবেই সে টাইপ করবে বা ইংলিশটা সে ঠিকভাবে টাইপ করবে। সো এই ধাপ, এর মধ্যে বিভিন্ন যে মডেল যেটা বললাম, বেশ কিছু পরিচিত মডেল আছে, HMM, RNN, আপনাদের বইতে এগুলোর ডিটেলস একটু লেখা আছে। আর বেশ কিছু টুলস আছে যেমন গুগল সার্চ, স্পিচ এপিআই, ডিপ স্পিচ, এগুলো তো আপনার ইউজ করা হয়। সিরি আর গুগল অ্যাসিস্ট্যান্টে তো অহরহ ইউজ হইতেছে। সো এই স্পিচ আর ইমেজের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কি করি, আমরা ইমেজ দিয়ে কাজটা করি, ইমেজ রিকগনিশন করা। আমার মাস্টার্স এর থিসিস ছিল হচ্ছে যে ইমেজ রিকগনিশন করে, মানে ওষুধের সামনে ধরলে ওষুধের জনরাটা বলে দিত, অর্থাৎ নাপা ধরলে বলতো এটা প্যারাসিটামল, এইজ ধরলে বলতো এটা প্যারাসিটামল, অর্থাৎ ওটা কোন জনরার ওষুধ এবং এটা মানে বয়স এবং ওয়েট দিলে ও কতটুকু ডোজ নিতে হবে সেই ডোজিংটা বলতে পারতো। সো সো এই ইমেজটা কিভাবে রিকগনিশন করে, তাকে এভাবে শেখানো হয়েছে যে তুমি এই টাইপ পাইলে এটাকে এই ক্যাটাগরিতে তুমি ফালাবা। ওকে এরকম অলরেডি এক্সিস্টিং মানে রিফাইন্ড ডাটা ওকে দিয়ে ট্রেন করা হয়েছে। সো এটার উপর বেস করে সে বলে। ফেজ আনলক সবচেয়ে কমন একটা, যেটা অ্যাপেল মানে আইফোনের 11 পর তো সব ফেজ আনলক আসছে। সো অ্যাপেল কি এই 100 কোটি যদি ইউজার থাকে 100 কোটি ডাটা নিয়ে কি অ্যাপেলের হেডকোয়ার্টারে বসে বসে ট্রেন করছে? তা না, ওকে শিখাই গেছে যে যখনই কেউ আইফোনটা মুখে ধরবে তুমি 4-5 ঘুরা ঘুরা ওর চেহারার ছবিটা নিবা, নিয়ে ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবা যে এটাকে অ্যাকচুয়াল ওনার কিনা। ও মাস্ক পরা থাকতে পারে, ক্যাপ পরা থাকতে পারে, সানগ্লাস পরা থাকতে পারে, বাট তুমি এই প্যাটার্ন, এই বৈশিষ্ট্যগুলো দেখে তুমি রিকগনাইজ করবা যে এটাকে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কিনা। ও কিন্তু খুব ভালোভাবে ডিফাইন করতে পারে, মানে জমজ হইলেও কিন্তু ও ডিফাইন করতে পারে যে মানে অনেক সময় হয়তো মিস হয়, বাট ম্যাক্সিমাম টাইমে ও ধরতে পারে যেটা কি অ্যাকচুয়াল লোক কিনা, কারণ ওকে ওইভাবে ট্রেন করা হয়েছে। সো কি হয়, আমি ওকে যে মডেলে ট্রেন করে দিয়েছি সেই মডেলের উপর বেস করে সে হচ্ছে এক্সিকিউশন গুলা করে যে ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে। এই ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে ব্যবহৃত মডেল সবচেয়ে জনপ্রিয় গুলা CNN আর CNN মানে আবার কেবল নিউজ নেটওয়ার্ক না যে খবর বলে, CNN মানে হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তারপর ইওলো মানে হচ্ছে ইউ অনলি লুক ওয়ান্স, খুব জনপ্রিয় একটা মডেল, এটা এখন মনে হয় 8 না 11 চলতেছে, ফ্যান্টাস্টিক একটা মডেল। আর টুলস গুলো হচ্ছে টেনসরফ্লো হচ্ছে গুগলের, এটা দিয়ে ইমেজ রিকগনিশন ডিপ লার্নিং এর ক্ষেত্রে খুব ভালো ইউজ করা হয়। পাইটর্চ, ওপেনসিভি, সিভি মিনস হচ্ছে আবার ওই কারিকুলাম ভিটা না, সিভি মানে হচ্ছে কম্পিউটার ভিশন। ওপেনসিভি মানে খুব জনপ্রিয় একটা টুলস যেটা দিয়ে হচ্ছে আপনার ইমেজ রিকগনিশন আপনার করা যায়। সো এইটা জাস্ট এক্সাম্পল দিল যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে স্পিচ বা ইমেজ রিকগনিশন এরকম আর অনেক আছে। নাসার ডাটা সেট অ্যানালাইসিস করে হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে আমাদের বনায়ন কত বাড়বে বা কমবে, এই টাইপের হচ্ছে প্রেডিকশনও কিন্তু করা যায়। রেগুলার লাইফে আমরা কিন্তু প্রচুর এরকম মেশিন লার্নিং এর প্রেডিকশন আমরা ইউজ করি বা দেখি। সো আই গেস এটাই আমার লাস্ট স্লাইড। আমি চেষ্টা করছি আপনাদেরকে সামারি যতটুকু মানে সোজা ভাষায় বোঝানো যায়। সো এখানেই আমার স্লাইডটা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। এখন আমরা আর যে কয় মিনিট আছে, হয়তো আর 8 মিনিটের মতো আছে, আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমি রিকোয়েস্ট করবো যে মাইক্রোফোনটা হচ্ছে যে আনমিউট করে আপনি চাইলে আমাকে বলতে পারেন বা চ্যাট বক্সে দিতে পারেন। রিদন, এখানে হচ্ছে একজন কমেন্ট করেছে, ভাইয়া দিস ইজ দ্য বেস্ট ক্লাস আই হ্যাভ টেকেন ইন দিস কোর্স। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম অনার্ড। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমি খুব সামারিতে রেজ করছেন, জি প্লিজ ভাইয়া বলেন, আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু কোশ্চেনটা করেন, আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার। হ্যান্ড রেজ কে করলেন আমি দেখি নাই। জি আপনি জয়ন্ত। জি জি প্লিজ, হ্যাঁ আপনি তো বলেন, প্রশ্নটা বলেন, আমি শুনছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি প্লিজ বলেন। স্যার, সেন্সর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে পার্থক্যটা আর বৈশিষ্ট্যগুলো কাইন্ডলি বললে ভালো হয়। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ব্রেইন আপনার, হ্যাঁ আমরা যেরকম রাসবেরি পাই, আরডুইনো এরকম অনেকগুলো শুনি। আপনার যেরকম যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপের ক্ষেত্রে যেরকম আপনি ইন্টেলের প্রসেসর থাকে বা হচ্ছে এএমডি এর প্রসেসর থাকে, এমএসআই এর প্রসেসর থাকে, এটা হচ্ছে আপনার মাইক্রো কন্ট্রোলার। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে যে ও কন্ট্রোল করে ব্রেইন।
আর সেন্সর হচ্ছে আপনার সেন্সর, মানে ও তো হচ্ছে যে বিভিন্ন ইনপুট হিসেবে কাজ করে। সেন্সর ডাটা হচ্ছে ইনপুট ডাটা। যেরকম আপনি হয়তো খেয়াল করবেন যে যাদের মোবাইল ফোন আছে কানের কাছে ধরলে লাইটটা অফ হয়ে যায় না, কারণ কি এখানে একটা হল সেন্সর থাকে। হল সেন্সরটা কি করে, ফেস করে যে যখনই আপনি ফোনটা কানের কাছে নিয়ে যান এখানে আলো বাধা পাচ্ছে, অর্থাৎ সে কোনো ন্যাচারাল লাইট সে পাচ্ছে না, হাতে ধরলেও কিন্তু দেখবেন সেন্সর মানে স্ক্রিনের লাইটটা অফ হয়ে যায়। অথবা দিনের আলোতে যদি অটোমেটিক ডিমিংটা সেট করা থাকে দেখবেন যে যখন প্রচুর আলো থাকে লাইট কিন্তু কমপ্লিটলি বাড়ায় দেয় যেন আপনি ভালো দেখতে পারেন। আবার যখন নিভু নিভু আলোতে থাকে, ডিম লাইট জ্বালানো থাকে, তখন কিন্তু ও আলো কমায় দেয় যেন আপনি দেখতে পারেন। বেসিক্যালি কি ওর ভিতরে একটা অপটিক্যাল সেন্সর আছে, সে ডিটেক্ট করতে থাকে এখন বর্তমানে আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন বাইরের আলোর অবস্থা কিরকম, এইটার উপর বেস করে লাইটটা বাড়াইতে হবে না কমাইতে হবে, এইটা হচ্ছে এটার পিছনে যে প্রসেসর আছে, প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারটা ডিসিশন নেয়। মাইক্রো কন্ট্রোলার অনেক টাইপের হয়, যেরকম আমরা রোবোটিক্স এর ক্ষেত্রে আমরা ESP32 আছে, 80 মেগা আছে, পিক মাইক্রো কন্ট্রোলার আছে, ফিলিপস এর মাইক্রো কন্ট্রোলার আছে, সিমেন্স এর মাইক্রো কন্ট্রোলার আছে, অনেক টাইপের মাইক্রো কন্ট্রোলার। আমরা উইন্ডোজে মানে ল্যাপটপের ক্ষেত্রে কি হয়, ইন্টেলের প্রসেসর আছে, ম্যাকবুকের ক্ষেত্রে কি হয় M1 M2 M3 M4 এই মাইক্রো কন্ট্রোলার ইউজ হয়। মানে এটা একটা, ওগুলো আসলে মাইক্রো কন্ট্রোলার বললে আমি খুব জেনারেল ভাষায় বলতেছি, এগুলো আসলে সিস্টেম অন চিপ হয়। মানে দেখবেন যে SoC বলে, SCM বলে, সিস্টেম অন এ মেশিন বা সিস্টেম অন এ চিপ, এরকম আসলে এগুলো আরো অনেক ইন্টেলিজেন্ট, বাট ইটস এ টাইপ অফ মাইক্রো কন্ট্রোলার। মোবাইলের ক্ষেত্রে কি হয়, মিডিয়াটেক চিপ থাকে, অথবা হচ্ছে যে স্পেকট্রামের চিপ থাকে, কোয়ালকমের চিপ থাকে, তাই না? সো দোজ আর মাইক্রো কন্ট্রোলার। সেন্সর হচ্ছে ইনপুট ডাটা, আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ডিসিশন নেয়, আর এক্সিকিউটর হচ্ছে ওই যে মোটর বললাম, অ্যাকচুয়েটর বললাম, এখানে কি হয় লাইট অন বা অফ, এই মানে এই যে রিলের মতো কাজ করে, আপনারা যারা পলিটেকনিক রিলে তো ভালো জানার কথা। সো বেসিক্যালি রিলে অন বা অফ করে, সে লাইটটাকে অন বা অফ করে। আপনি কি বুঝতে পারলেন কিনা ভাই, একটু বলতে পারেন, আমি কি জি বুঝাইতে স্যার, পারলাম? থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা মনে হয় আর 2টা কোশ্চেন নিতে পারবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? টাইপ করতে পারেন, অথবা হচ্ছে যে আমাকে মেসেজও বলতে পারেন। প্রশ্ন না করলে আসলে যে 2টা জিনিস, ওই যে আমাদের টিচাররা যেটা বলে যে কি হয়, হয় সব শিখছি অথবা কিছুই শিখি নাই, 2টার হইতে পারে। বাট আমার মনে হয় না যে এখানে আসলে না শেখার কিছু আছে, এগুলো আপনারা অনেকে অনেক কিছু হয়তো জানেন। সো আমরা একটু আজকে জাস্ট একটু ঝালাই করলাম, একটু আর একটু ডিপে জানার চেষ্টা করলাম, এবং আপনাদেরকে রিকোয়েস্ট যে অলিম্পিয়াডটাকে জাস্ট অলিম্পিয়াড হিসেবে না নিয়ে একটু কাইন্ডলি চেষ্টা করেন যে শেখার জন্য। হ্যাঁ, বইটা তো অনেক কিছু আছে, ওই 53 পেজের বইয়ের মধ্যে অনেক টপিকস আছে যেগুলো আপনারা ফার্দার যদি আরেকটু সার্চ করেন, জাস্ট র্যান্ডম সার্চ করেন, 1 ঘন্টা 2 ঘন্টা সার্চ করলে বইয়ের সবকিছু আসলে আপনার জানা হয়ে যাবে আসলে। এবং এগুলি প্রত্যেকটা যে এখন কাজে লাগবে বিষয়টা ঠিক তা না। অনেকে হয়তো আপনারা, যেমন আমি যখন ইঞ্জিনিয়ারিং করছি তখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করছি, আমি জানি না আপনারা ফুরিয়ার ট্রান্সফরমেশন করছেন কিনা। সো ফুরিয়ার ট্রান্সফরমেশন বাসে পিথাগোরাস, পিথাগোরাস শিখা আমার জীবনে কয় টাকার লাভ হয়েছে, কিন্তু এটা কিন্তু আমার পরে কাজে লাগছে। আমি কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে এসে কিন্তু আমি যখন আমি তো মানে ওয়ালটনে চাকরি করছি, ল্যাবেটে চাকরি করছি, আমরাতে চাকরি করছি, আমি বিল্ডিং বানাই, ফ্যাক্টরি বানাইছি। সো ওইসব জায়গায় কিন্তু আমার এটা কাজে লাগছে আসলে, আমি ক্যালকুলেশন করার সময় আমার কাজে লাগছে। সো দ্য থিং ইজ দ্যাট যে আপনি টার্মিনোলজি গুলো বা বেসিকটা আপনি জেনে রাখেন, শুধু মানে জানার জন্য জানা না, একটু আইডিয়া নিয়ে রাখান, আপনার পরীক্ষাটাও তাহলে ভালো হবে, ICT অলিম্পিয়াডে আপনার একটু জানাও হবে। আপু 37 বাজে, সো আমরা 2 মিনিট দেখি, তারপর যদি না হয় তাহলে আমরা হয়তো সেশনটা শেষ করতে পারি। আর যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা মাইক্রোফোন আনমিউট করে বলতে পারেন, যে কোনো টাইপের প্রশ্ন করতে পারেন। যে আমি, আমিনুল তাসিন জি প্লিজ বলেন। জি বলুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, প্লিজ প্রশ্নটা বলেন। স্যার, কোশ্চেনটা ছিল যে 1940 সালে দশকে হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক আসিমভ রোবটের উপর মানে বিখ্যাত একটা রোবোটিক্স আইন তৈরি করছিল। ওই রোবোটিক্স আইনটা কি, এটা একটু সব ব্যাখ্যা করলে ভালো। আচ্ছা, ওইটা আসলে যে মানে আসিমভকে আসলে রোবোটিক্স এর জনক বলা হয়, আইজাক আজিমভকে। আপনারা আজিমভের অনেক বই আছে, আপনারা বইয়ের অনলাইন ভার্সন আছে, ইংলিশ বাংলা মিলাই আছে। ওইটা আসলে ইটস এ হাইপোথিসিস, বিষয়টা এমন না যে ওইটা কোরআন বা বাইবেলের মতো, এরকম না। বিষয়টা হচ্ছে উনি কিছু আইডিয়া যে রোবট এই করতে পারবে, দেখবেন যে ওখানে আইনের মধ্যে কিছু বলা আছে, রোবট কখনো মানুষকে হার্ম করতে পারবে না, রোবট কখনো মানুষের বিপক্ষে যাইতে পারবে না,
আপনারা হয়তো অনেকে হলিউডের আই রোবট এই মুভিটা বা মানে যে আপনাকে আমি ভুলে গেছি ওই একটা বিখ্যাত রোবটের একটা মুভি আছে আমি ভুলে গেছি, হ্যাঁ হলিউডের। সো ওইখানে ওইটার মধ্যে কিন্তু দেখায় যে আইজাক আজিমোভের রুলস যখনই ব্রেক করে তখনই কিন্তু মানে মানব সভ্যতা এবং রোবটের মধ্যে ক্ল্যাশ লাগে বা দ্বন্দ্ব লাগে। সো আইজাক আজিমোভ আসলে বলছে যে রোবট কি কি করতে পারবে কি কি করতে পারবে না, তার বাউন্ডারিটা। রিসেন্ট টাইমে এলন মাস্কের আমি এটা বলতেছি রিলেট করতে পারবেন আরো, এলন মাস্ক বলতেছে যে সামনের দিনগুলোতে এআই ভয়াবহ হয়ে যাবে, মানে ভয়াবহ শক্তিশালী হয়ে যাবে। কারণ কি, এআই গুলো এখন এতটুক ইনফরমেশন নিয়ে ওরা এখন এত মানে ইন্টেলিজেন্ট হয়েছে, এখন এআই নিজে নিজে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো ট্রাই করতেছে। আপনি বুঝছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? নাথিং, এটা হিউম্যান জেনারেটেড। সি বলেন, C++ বলেন, পাইথন বলেন, সবকিছু কিন্তু আমরা মানে হিউম্যান বানাইছে, কিন্তু এআই এখন নিজেই বানানো শুরু করছে। দ্যাট ইজ নট হোয়াট এ রোবট শুড ডু। আমি এআই এর এক্সাম্পল দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, বাট রোবট কখনো এরকম করতে পারবে না যে রোবট নিজে নিজে আরো রোবট বানাইতেছে যেন মানব সভ্যতা ধ্বংস করে দেওয়া যায়। তো বেসিক্যালি আজিমোভের এই বিশেষ কিছু হাইপোথিসিস ওরা দিছে, যেটাকে অ্যাকচুয়ালি এখনো ইন্ডাস্ট্রিতে আসলে চিন্তা করা হয়। এটা অনেকটা আসলে আমাদের ইয়ার মতো, যে আমরা যে নৈতিক শিক্ষা আছে না, এরকম সদা সত্য কথা বলিব, কখনো কাউকে কারো ক্ষতি করিব না, সারা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালো চলে, ওই টাইপের হাইপোথিসিস। বাট দোজ আর প্রিটি গুড। আজিমোভের অনেক থিওরি আছে, আপনারা একটু গুগল সার্চ করলে আরো ডিটেলসে পাবেন। ওনার অনেকগুলো বইও আছে ইনফ্যাক্ট রোবোটিক্স এর উপরে, ছোট ছোট, সেগুলো একটু পড়লে আপনারা একটু জানতে পারবেন। স্যার বইগুলোর নাম বললে একটু ভালো হতো। আমি বইগুলোর নাম ভুলে গেছি, আপনি আইজাক আজিমোভ বই বুকস লিখে সার্চ দেন, আমার মনে হয় আপনি পেয়ে যাবেন। আমি একটু দেখি, একটু সার্চ দিয়ে দিই আইজাক আজিমোভ বুকস নেম। আমি অনেক ছোটবেলায় পড়ছি, তো আমি আইজাকের বই পড়ছি হচ্ছে যে অনেক ক্লাস 2-3 থাকতে আমি পড়ছিলাম আর কি। আপনি হচ্ছে ওর উইকিপিডিয়াতে গেলে ওর বইয়ের নামগুলো আপনি পাবেন। সো বই একটু ওইখানে দেখেন যে লিস্ট অফ বুকস বাই আইজাক আজিমোভ। আমি এক কাজ করি, আমি আপনাকে এই লিঙ্কটা আপনাদের এই চ্যাট বক্সে দিয়ে দিই, এখান থেকে আপনারা একটু দেখে নেন, আপনারা পেয়ে যাবেন এই যে বুকস বাই উইকি লিস্ট অফ বুকস বাই আইজাক আজিমোভ। এখান থেকে একটু দেখেন, এগুলো বাংলাও আছে অনেক, আপনার অনেক ট্রান্সলেটেড বইও আছে, সেগুলো আপনারা পড়তে পারবেন। স্যার এই এআই রোবটকে কিভাবে আরো স্মার্ট করতে পারে? ওই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, আর কিছু না। এআই ইজ মানে ডিসিশন নেওয়ার বা আপনার হচ্ছে যে ইন্টেলিজেন্সের দিক থেকে হেল্প করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতেই পারতেছেন, এটা ইন্টেলিজেন্স ছাড়া আর কিছু না। সো বেসিক্যালি আরো ইন্টেলিজেন্টলি কাজ করতে পারে। আপনি রোবটের সাথে যদি দাবা খেলতে নামেন, মোস্ট প্রবাবলি রোবট জিতবে। কারণ হচ্ছে কি, ওকে বিশ্বের বিখ্যাত 1000 খেলাতে যারা জিতছে ওদের যে মুভ গুলা, যে চালগুলা আছে, চালগুলা শিখাই দিচ্ছে। সো সে যখন আপনার সাথে, একটা মানুষের সাথে রিয়েল টাইমে খেলতে যায়, সে ওই 1000 গেমে যে যেভাবে চাল দিছে, কোন সময় কোন চালটা দিছে, এটা শিখে শিখে সে দেওয়ার ট্রাই করে যেন জিততে পারে। কারণ ওর জিতার মেন্টালিটি, তুমি ওকে ইনস্ট্রাকশন করাছে তুমি যখন জিতবা, জিতার মেন্টালিটি নিয়ে খেলবে, এর জন্য যা যা করা লাগে। এআই কি হয়, ওইটাকে আরো ব্লেন্ড করে, যে কোন সময় হিউম্যান সাইকোলজি কোন সময় কোন ভুলটা করে। সবসময় তো চাল সেম হবে না। সো সে ওইখান থেকে আরেকটু আর্টিফিশিয়ালি সে নলেজ গ্যাদার করে। কি হয়, প্রচুর ডাটা থেকে নলেজ আসে, নলেজ ইনফরমেশন আসে, ইনফরমেশন থেকে নলেজ আসে। সো বেসিক্যালি কি হয়, মানে আরো ডিপতে যে আমাদের প্রজ্ঞা বাড়ে, যে আমরা আসলে যত ইনফরমেশন নেই, যত বয়স বাড়ে, যত ইনফরমেশন নেই, আমাদের মধ্যে আসলে প্রজ্ঞাটা বাড়ে। সো এআই ইজ বেসিক্যালি আর কিছু না, ডিসিশন নেওয়ার ক্ষমতাকে বাড়ায় দেয়। আশা করি আমি আপনাকে উত্তরটা দিতে পারছি অমিত দাস। তারপরে রায়হান হোসেন বলছেন রোবোটিক্স এন্ড মেশিন লার্নিং এ পাইথন কেমন ইউজ হয়? অনেক ইউজ হয় ভাই। এখন পাইথন হচ্ছে যে এখন খুব পপুলার একটা টার্ম, এবং পাইথনটা যদি ভালো করে শিখতে পারেন, ওয়েল, সবসময় ল্যাঙ্গুয়েজ শেখার জন্য নজর দিয়েন না প্লিজ, অ্যালগোরিদম প্রবলেম সলভিং এর দিকে নজর দেন। আমি কথাটা আবার বলি, ল্যাঙ্গুয়েজ শিখে লাভ নাই। আজকে পাইথন আছে, কালকে এসে পড়বে, অ্যানাকোন্ডা এসে পড়বে, পরশুদিন মনে করেন জেব্রা এসে পড়বে, তরশুদিন মনে করেন এলিফ্যান্ট এসে পড়বে। সো ল্যাঙ্গুয়েজ শিখা খুব বেশি কিছু করতে পারবেন না আনলেস আনটিল আপনি অ্যালগোরিদম ডেভেলপ করা শিখছেন, অথবা আপনি প্রবলেম সলভিং পারছেন। আপনি দেখবেন যে আইসিপিসি হয়, ইন্টারন্যাশনালে যে হচ্ছে বিভিন্ন কোডিং কম্পিটিশন, ওইখানে আসলে কি হয়, যে ভালো কোডিং পারে ওর কিন্তু এত দাম নাই, কে কত ভালো প্রবলেম সলভ করতে পারে, যে প্রোগ্রামটা কিভাবে সাজাবো, এখান থেকে আমাকে মতিঝিল যাইতে হবে, আমি কত এফিশিয়েন্ট ওয়েতে মতিঝিল যাইতে পারি। সো সেটা হচ্ছে বেটার, প্রবলেম সলভিং করতে পারতে হবে। আমি জিআরসি বোর্ডের ক্ষেত্রে আমাদের ট্যাগলাইন হচ্ছে দ্য প্রবলেম সলভার। প্রোগ্রামিং সবাই পারে,
কোডিং লেখা তো আহামরি কিছু না, বেসিক হচ্ছে প্রবলেম সলভিং করতে পারতে হবে। পাইথন আপনি শিখতে পারেন, পাইথন শিখলে আপনি গুগল কোলাব আছে, তারপর অনেকগুলা টুলস আছে। আপনি হচ্ছে যে রস শিখতে পারবেন, দেখবেন আপনাদের বই মনে রসও আছে, রোবোটিক অপারেটিং সিস্টেম, যেরকম আমাদের উইন্ডোজ আছে, অ্যাপেলের ক্ষেত্রে ম্যাক আছে, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে। সো ওইরকম আপনার রস শিখতে পারবেন, ওইখানে আপনি পাইথন দিয়ে অনেক প্রোগ্রামিং করতে পারবেন চাইলে। ওখানে জাভাস্ক্রিপ্টের কাজও আছে, বাট পাইথন ইজ গুড এনাফ টু এক্সিকিউট দোজ প্রোগ্রামস। থ্যাংক ইউ যারা প্রশ্ন করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন যত সিলি হোক না কেন প্রশ্ন করবেন, প্রশ্ন করলে জানা যায়, শেখা যায়। হয়তো অনেকের মনে প্রশ্ন থেকে ওইটা করে না। আপনি কি পলিটেকনিকের স্টুডেন্ট? না, আমি পলিটেকনিক স্টুডেন্ট না, বাট আমি বেশ কিছু পলিটেকনিকের ডেভেলপমেন্টের সাথে আমি জড়িত আর কি। কারিকুলাম বলেন বা আপনার অনেক হয়তো সিবিটিএ শুনছেন, এনএসডি এর ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, ওগুলোর সাথে আমার কাজ করা হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? আর মেবি যদি কারো কোনো কোশ্চেন নেই, কোশ্চেন না ওকে, থাকলে ক্লাসটা শেষ করতে পারি আমরা। ওকে, ফ্যান্টাস্টিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময়ের জন্য এবং ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি কিছুটা হলেও আপনারা শিখতে পারছেন এবং আপনাদের শুভকামনা থাকলো যেন আপনারা সামনে ভালো একটা পরীক্ষা দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো